ছোটবেলায় আমি খুব গল্পের বই পড়তাম, স্পেসিফিক্যালি গোয়েন্দা গল্পের বই আমার খুব পছন্দ ছিল। আমি আজকে যে জায়গা পর্যন্ত এসছি এর পেছনে এই রকমের গল্পের বই পড়ার অবদানই বরং বেশি স্কুলে যা পড়েছি তার চাইতে অনেক ক্ষেত্রে। কারণটা কি? কারণটা হচ্ছে ওই যে একটা প্রবলেম সলভিং মাইন্ডসেট, যেটা নিয়ে আমরা খুব কথা বলি এখন, খুব বাজওয়ার্ড প্রবলেম সলভিং বা লজিক্যাল অ্যানালাইসিস। আমার শৈশব থেকে লজিক্যাল অ্যানালাইসিসটা শুরু হয়েছে গোয়েন্দা গল্প। ম্যাথ দিয়ে যে আসলে একটা প্রবলেম সলভ করা যায়, জীবনের যে আসলে আমাদের যে নিউরাল প্যাটার্নটা আমরা তৈরি করছি একটা লজিক্যাল প্যাটার্নে আনাটাই যে আসলে ম্যাথের মূল উদ্দেশ্য ওই সময় শেখার, সেটা আর থাকে না। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কীভাবে ক্যারিয়ারে হেল্প করে, আমি আজ পর্যন্ত ফর্মাল কোনো ইন্টারভিউ দিইনি কোনো। আমার যে অব্রতে আসা, এটার পেছনে আবার একটা গল্প আছে। র্যাট রেসের সমস্যা হচ্ছে, রেসে তুমি যদি জিতো তুমি স্টিল একটা দূরে, ইউ আর স্টিল এ র্যাট। ঘুষ খাওয়া বন্ধ করার দরকার। কে বন্ধ করবে? সবাই বন্ধ করলে আমি বন্ধ করব। সোশ্যালি আমরা টাকাকে যখন গড মনে করা শুরু করেছি, সততা, মোরালিটি এগুলি জানলা দিয়ে বের হয়ে চলে গেছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা এক্সপিরিয়েন্স করব বাংলা ভাষার ডিজিটাল ইতিহাসের এক অনবদ্য সৈনিকের গল্প, যা নিরলস পরিশ্রম ও ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি লিখার স্বাধীনতা। তিনি আর কেউ নন, আমাদের সব থেকে বহুল ব্যবহৃত ও নিত্যদিনের সঙ্গী অভ্র কিবোর্ডের কো-ফাউন্ডার মিস্টার শাবাব মুস্তফা। তিনি সহ তার পুরো টিম 2025-এর 20 ফেব্রুয়ারি দেশের দ্বিতীয় সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পুরস্কার 21 পদক গ্রহণ করেন। তাহলে চলুন জেনে নেই অন্যরকম কথা পডকাস্টের আজকের অতিথি শাবাব মুস্তফার বেড়ে ওঠার গল্প ও অভ্র সফলতার অন্তর্নিহিত রহস্য। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি অন্যরকম কথার নতুন একটি পর্বে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন শাবাব মুস্তফা ভাইয়া। ভাইয়ার পরিচয় যদি ছোট্ট করে একটু দিই, আপনারা অনেকে ভাইয়াকে অলরেডি চিনেন। আমরা সোশ্যাল মিডিয়াতে হচ্ছে এগুলো নিয়ে এখন অনেক রকম কর্মকাণ্ডও দেখতে পাচ্ছি। তো অভ্র আমরা সবাই ইউজ করেছি, তাই না? যে আমরা নেটে বাংলা লেখার যে স্বাধীনতা পেয়েছি তার মধ্যে বলা যায় যে অভ্র হচ্ছে অন্যরকম হাতিয়ার। তো এই অভ্র যাদের হাত ধরে এসেছে তাদের মধ্যে অন্যতম শাবাব ভাইয়া। তো ভাইয়াকে আজকে আমরা পেয়ে আমরা খুবই আনন্দিত। ইনফ্যাক্ট হচ্ছে ক্যামেরা অন করার আগে ভাইয়ের সাথে অনেক কিছু নিয়ে আলোচনা হচ্ছিল এবং অনেক জায়গায় হচ্ছে আমি নিজে অনেক কানেক্টেড ফিল করছিলাম জিনিসগুলো নিয়ে। তো ভাবলাম এই জন্য আমরা তাড়াতাড়ি শুরু করে দিই আর দেরি না করে। তো আমরা এখনই ভাইয়ের কাছে চলে যাচ্ছি। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। না ভাই, আমরা আসলে অনেক লাকি যে আজকে আপনাকে আমরা পেয়েছি এখানে এবং আপনার সাথে আজকে আমাদের এই জিনিসগুলো নিয়ে অনেক আলাপ হবে। তো ভাই, আমরা হচ্ছে ক্যামেরা অন করার আগে যে জিনিসটা নিয়ে কথা বলছিলাম, যেটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছিল এবং আমার নিজের ছোটোবেলার সাথে হচ্ছে মিল পাচ্ছিলাম, সেটা হচ্ছে যে ভাই আপনার আর্লি লাইফ, এই যে আপনি এখন যা যা করছেন সেটাকে আপনি হচ্ছে এখন কানেক্ট করেছেন আপনার ছোটোবেলার সাথে, যে তখন আপনি যা যা করতেন, যে বইটই পড়তেন বা তখন পড়াশোনার পরিবেশটা আসলে যেমন ছিল, এবং হচ্ছে প্যারেন্টিংয়ের যে সাইডটা নিয়ে কথা বলছিলেন, এটা নিয়ে আমরা হয়তো বিস্তারিত কথা বলবো। আমরা ভাইয়া চলেন এইখান থেকেই শুরু করি। যেইখানে আসলে কথা বলছিলাম সেটা হচ্ছে, ছোটবেলায় আমি খুব গল্পের বই পড়তাম, স্পেসিফিক্যালি গোয়েন্দা গল্পের বই আমার খুব পছন্দ ছিল। 3 গোয়েন্দা মাসুদ রানার আগের থেকেও যেখানে শুরু আমার, সেটা হচ্ছে আমি যখন কিন্ডারগার্টেনে পড়ি, সম্ভবত ক্লাস 2-তে পড়ি, তখন আমাদের কিন্ডারগার্টেনে একটা ছোট্ট বইমেলার আয়োজন হলো এবং সেখানে একটা বই পাওয়া গেল। সেই বইটা সম্ভবত 15-20 পাতার একটা বই। বইয়ের নাম ছিল এখনো গবু ও তিলুর গোয়েন্দাগিরি। তো গবু এবং তিলু মিলে তারা একটা গোয়েন্দাগিরি করে বের করলো যে একটা সমস্যা হয়েছে, একটা সোনার হার চুরি গিয়েছে, একটা বাদর চুরি করেছিল, ইত্যাদি ইত্যাদি। তো তখন থেকে শুরু হওয়ার পরে থেকে আমি মোটামুটি আমার সারা জীবন এখন পর্যন্ত মানে এইরকম সাসপেন্স, থ্রিলার, এগুলো তো মোটামুটি একটু হুকড হয়ে যাচ্ছি। তো যেখানে বলছিলাম যে আমাদের দেশে যখন হয়, আমরা যখন গল্পের বই পড়ি বা আমিও যখন পড়েছি, তখনও আমাদের প্যারেন্টরা খুব কনসার্ন ছিল, আর স্কুলের বই পড়ে না, স্কুলের বই না পড়ে এগুলো কেন পড়ে। তো এখন যখন পেছনের দিকে তাকাই, তখন পেছনের দিকে তাকাই দেখি যে আসলে আমি আজকে যেই জায়গা পর্যন্ত এসছি এর পেছনে এই রকমের গল্পের বই পড়ার অবদানই বরং বেশি স্কুলে যা পড়েছি তার চাইতে অনেক ক্ষেত্রে। কারণটা কি? কারণটা হচ্ছে ওই যে একটা প্রবলেম সলভিং মাইন্ডসেট, যেটা নিয়ে আমরা খুব কথা বলি এখন, খুব বাজওয়ার্ড প্রবলেম সলভিং বা লজিক্যাল অ্যানালাইসিস। আমার শৈশব থেকে লজিক্যাল অ্যানালাইসিসটা শুরু হয়েছে গোয়েন্দা গল্প। সেখানে একটা প্রবলেম আসে,
একটা লক, সেটাকে খুব ক্রিয়েটিভলি সলভ করার চেষ্টা করে, সে ধীরে ধীরে সেটাকে কেসটাকে কীভাবে ডিকনস্ট্রাক্ট করে, একটু একটু করে প্রমাণ তৈরি করে, যে প্রমাণ খুঁজে বেড়ায়, সেগুলোকে জোড়া লাগে, তারপর একটা সলিউশন কীভাবে করে দেয়। তো আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই জিনিসটাই শেখা হয়তো ম্যাথমেটিক্স দিয়ে, এবং টিচার ভালো না হলে যেটা হয়, ম্যাথমেটিক্স খুবই বোরিং লাগে, এবং বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় আমরা জীবনে খুব একটা সাফার করি এবং অঙ্ক মুখস্থ করার চেষ্টা করি। রিয়েল লাইফের সাথে তো কানেকশন থাকে না ভাইয়া, রিয়েল লাইফের সাথে কানেকশন থাকে না, এবং ম্যাথ দিয়ে যে আসলে একটা প্রবলেম সলভ করা যায়, জীবনের যে আসলে আমাদের যে নিউরাল প্যাটার্নটা আমরা তৈরি করছি, একটা লজিক্যাল প্যাটার্নে আনাটাই যে আসলে ম্যাথের মূল উদ্দেশ্য ওই সময় শেখার, সেটা আর থাকে না। তো যাই হোক, তো সেইটা। আর অনেকেই আমাদের কোশ্চেন করেন যে ভাই আপনারা তো কমার্শিয়ালি অনেক কিছু করতে পারতেন, আপনি এত স্বেচ্ছাশ্রম কেন দেন? এবং সবচেয়ে বড় যে ব্যাপার, এখন পর্যন্ত আমার অভ্যাস, আমি পেশাগত কাজে না যত সময় ব্যয় করি, তার চাইতে নানা রকমের স্বেচ্ছাসেবী কাজকর্মই আমি বেশি করি, এবং এইটাই আমি সবচেয়ে বেশি আনন্দ পাই। এইটার পেছনে আবার আরেকটা গল্প আছে। এই গল্পটা হচ্ছে, আমার যখন বয়স কত 10-11 বছর, আমি তখন ক্লাস 4 বা 5-এ পড়ি, এরকম সময় আমার স্কুল ছিল ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল। তো আবার বাবা মা ওই সময় আমাকে একটা উৎসাহ দিল যে তুমি গিয়ে স্কাউটিং করো, কারণ ইউনিফর্ম পরে ছেলে পেলে প্যারেড করছে, খুব সুন্দর একটা সিন, একটা ডিসিপ্লিন শিখতে পারবে। তো আমি গেলাম, গিয়ে আমার কাব স্কাউটে। ডিসিপ্লিন হচ্ছে মানে আমাদের হচ্ছে প্যারেন্টসদের জেনারেশনের বা তার আগের জেনারেশনের খুবই পছন্দের একটা ওয়ার্ড। অ্যাবসলিউটলি। তো ডিসিপ্লিন, ঠিক আছে, গেলাম। তো কাব স্কাউট করতে গিয়ে এই প্রথম আমি দলগত কাজ করবার একটা আনন্দ পেলাম, এবং সেখানে কিছু কিছু স্কিল শেখাচ্ছে, এমনকি একটা গেরো কিভাবে বাঁধতে হয়, কিভাবে গেরোটা বাঁধলে শক্ত হবে আর কিভাবে করে বাঁধলে শক্ত হবে না, সেটা আবার শিখতে পারলে একটা ব্যাচ দিচ্ছে, সে ব্যাচ আবার একটা হচ্ছে চাঁদ ব্যাচ, তারা ব্যাচ, অ্যাচিভমেন্ট এক একটা। আমি খুব মজা পেলাম স্কাউটিং। স্কাউটিং এর তো মোটো হচ্ছে গিয়ে, মানে পুরো স্কাউটের মোটো হচ্ছে যে সেবার জন্য প্রস্তুত থাকতে যথাসাধ্য চেষ্টা করা। তো সেটাকে আবার 3 ভাগে ভাগ করা। তো ছোট যারা তারা কাব স্কাউট, তারপর হাই স্কুলে যারা থাকে তারা হচ্ছে বয় স্কাউট, এখন স্কাউট বলে শুধু, আর এরপর থেকে রোভার স্কাউট। তো ছোটদের জন্য মোটর অর্ধেক, যে যথাসাধ্য চেষ্টা করা, আর স্কাউটের জন্য হচ্ছে সদা প্রস্তুত, আর রোভারের জন্য হচ্ছে সেবা। তো এই সব মিলে স্কাউটের টোটাল মোটো। এইভাবে করে যখন শিখলাম, এই ছোট বয়সে আমার মাথায় ঢুকেছে সেবা করতে হবে। তো সেবা করতে হবে লোকের, এবং এই যে সেবা করা, এবং এই সেবা করতে করতে যে আমি বই পড়ার সাথে সাথে ছোটোখাটো নানা রকমের উদ্যোগের সাথে যুক্ত হলাম, এবং দলগত কাজ করতে গেলে কিভাবে লিডার হতে হলে কিভাবে ম্যানেজ করতে হয়, কিংবা আমি যখন লিডারের আন্ডারে থাকি, আমি যদি একটু ডিসিপ্লিনের বাইরে কাজ করি, কীভাবে আমার টিমমেটরা সাফার করে, এইটা যখন আমি ইয়ং এজে শিখলাম, এইটা আমার লাইফের পুরো প্যাটার্নটা চেঞ্জ করে দিল। কারণ আমি ছোটোবেলা থেকে দলগত কাজের কি সমস্যা কি সুবিধা এটা। এবং একটা কথা বলতে পারি, যেটা শুনলে হয়তো অনেকে মনে করেন যে আমি খুব অহংকার করে বলছি, আসলে আমি অহংকার করে বলছি না, আমি শুধু এটাই বলার চেষ্টা করছি যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কীভাবে ক্যারিয়ারে হেল্প করে। আমি আজ পর্যন্ত ফর্মাল কোনো ইন্টারভিউ দিইনি কোনো জায়গায়। সবসময় এই আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি এর মাঝখান থেকে বিল্ড হওয়া আমার টিম মেম্বারের স্পিরিট কিংবা লিডারশিপ কোয়ালিটি, সবসময় লোকজন আমাকে, তুমি এখন কি করছো, আমার এই কাজটা একটু করে দাও, বা আমার এখানে জয়েন করবো কিনা। সো ওই যে প্রথাগত লোকজনের আমি যখন শুনি, এবং আমি বলতে পারি যে আমি আসলে জীবনে কোনো সময় বেকার ছিলাম, আমি সবসময় কাজ করেছি, কখনো পয়সা পেয়েছি কখনো পাইনি, সেটা ভিন্ন বিষয়। আমি কিছু না কিছু নিয়ে সবসময় আমার জীবনে ব্যস্তই ছিলাম। তো এই যে আর্লি এইজের যে প্যারেন্টিং, বা আমি যদি আজকে দেখি যে আমার বাবা মার কাছে খুবই কৃতজ্ঞ আমি, যে ওই আর্লি এজে আমাকে একটা ডিসিপ্লিনের ভেতরে যে দেয়া, এবং এই টিম ওয়ার্ক শেখা, এবং এই টিম ওয়ার্কের সাথে সাথে আরও অনেক রকমের সোশ্যাল স্কিল কিন্তু হয়। কীভাবে করে আপনি সোশ্যাল ইন্টারাক্ট করবেন, কীভাবে দুটো লোকের সাথে আপনি একটা নেগোসিয়েশন করতে পারবেন, কোন স্তরের লোকের জ্ঞানের স্তর কেমন হবে, আপনি যখন একজন শিক্ষিত লোকের সাথে কথা বলবেন তখন আপনি কিভাবে করে বললে উনি বুঝবেন, আবার একই কথা যখন একটু অল্প শিক্ষিত লোকের সাথে কথা বলবেন, ওই কথাটা কিভাবে করে বললে উনি কানেক্ট করতে পারবেন, টিউন করে নেওয়া, টিউনিং এর যে ব্যাপারটা, এবং সমাজের নানা জায়গাতে যে স্কিলটা, এই স্কিলটা স্কুল কলেজে ওভাবে করে কারিকুলামের ভেতরে পাওয়া যায় না। এবং অনেকেই যে বলে যে আমি তো পাশ করে বেকার বসে আছি,
তার ওই স্কিলটা নাই দেখেই হচ্ছে। এবং এই যে স্কিলটা, এর মাঝখানে আবার আরেকটা সফট স্কিল আসে, যেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। আমার হার্ডলি আমি আবার কিছুদিন শিক্ষকতাও করেছি, এবং যখন আমি কমিউনিকেশন স্কিল ছোটোবেলার থেকে যখন আমার মাথায় ঢুকেছে, আর যখন আমি বই পড়ি স্টোরি টেলিংয়ের একটা, যে এই লেখকের লেখাটা ভালো লাগছে, এই লেখকের লেখাটা ঠিক মতো হলো না, আগেরটা পরে হয়ে গেল, পরেরটা আগে হয়ে গেল, এই যে একটা ক্রিয়েটিভ কমিউনিকেশনের যে জায়গাটা, এইটা যে কি পরিমাণ হেল্প করে, এটা যে শুধুমাত্র পেশাগত জায়গায় হেল্প করে তা না, জীবনের সব জায়গাতে হেল্প করে, এবং ফ্যামিলিগতভাবে আরও বেশি হেল্প করে। আমার বাবাকে আমি একটা কিছু বোঝানোর চেষ্টা করছি, আমার বাবা বুঝতে পারছেন না, কারণ তার কনটেক্সট আলাদা, তার জামানা আলাদা ছিল। আমাকে ওই কনটেক্সট মাথায় রেখে আমি যদি তার সাথে কমিউনিকেট করতে পারি, তাহলে আমি খুব সাকসেসফুল কমিউনিকেশন করতে পারি। আবার আমার যে জুনিয়র ভাইটা বা আমার ছেলেটা, তার সাথে আমি যখন কমিউনিকেশন করব, তার কনটেক্সট অনুযায়ী আমাকে করতে হবে। এই যে সফট স্কিলটা শেখা, এবং এই যে একটা কি বলবো, বুঝতে পারা যে আর ওটা, মানে আপনি যখন 12 রকম লোকের সাথে চলাফেরা করবার আপনার সুযোগ হবে, তখন আপনি যে বুঝতে পারবেন, তখনই দেখা যাবে কি যে এগুলো আপনার ভেতরে এত ন্যাচারালি ডেভেলপ করবে যে আপনি মার্কেটে সেই জায়গায় সব জায়গাতেই ফিট। আপনি পেশাগত যেই পেশাতেই যান না কেন, কমিউনিকেশন ছাড়া কোনো পেশাই হবে। আজ পর্যন্ত আপনি যেই পেশাতেই যাবেন না কেন, আপনার টিম বিল্ড করেন বা টিম মেম্বার হিসাবে কাজ করেন, সব জায়গায় আপনার কমিউনিকেশন লাগবে, সব জায়গায় আপনার লিডারশিপ কোয়ালিটি লাগবে, অফকোর্স, এবং সব জায়গাতেই আপনাকে প্রবলেম সলভিং মাইন্ডসেট লাগবে, ক্রিয়েটিভ জিনিস চিন্তা করতে হবে। ওই যে ব্যাপারটা, যে ছোটবেলার আপব্রিঙ্গিংয়ের ওই রকম একটা এনভায়রনমেন্টের কারণে, এবং ওই যে বইপত্র পড়বার একটা অভ্যাসের কারণে আসলে দেখা গেছে যে জীবন আসলে আমার হয়তো অন্য বন্ধুদের চাইতে আমার অনেকটাই আলাদা, অনেকটা দৃষ্টিভঙ্গিও আলাদা। কিন্তু মেজরিটি কেসে ভাইয়া দেখা যায়, যদি মানে একদম আমাদের বাংলাদেশের কনটেক্সটে বলি, সো গল্পের বই পড়া এটাকে হচ্ছে মানে আউট বই নামে একটা লেবেল দিয়ে হচ্ছে একটু বাঁকা চোখে দেখা হয়, কিংবা আপনি যে স্কিলগুলোর কথা বললেন সেগুলোর ডেভেলপমেন্টের জন্য অনেক প্যারেন্টসের যেই পরিমাণ হচ্ছে টেনশন করার কথা, সেটা না করে অনেকে হয়তো টেনশন করেন যে ছেলেটা বা তার মেয়েটা A+ পাবে কিনা এটা নিয়ে। সো এইটা কি আসলে হচ্ছে মানে একদিক থেকে হিন্ড্রেন্স তৈরি করছে না, যে এই ধরনের ক্রিয়েটিভ বাচ্চারা যারা আছে তাদের জন্য? এইখানে একটা, যদিও আমার বয়স খুব বেশি না, তারপর একটু প্যারেন্টিং অ্যাডভাইস দিই, কারণ অনেক রকমের কেস তো দেখলাম আমি। প্যারেন্টরা আসলে কি চান, তারা যে বলেন আউট বই পড়ো না, এটা করো না, ওটা করো না, মানে তারা তো বেসিক্যালি আসলে বাচ্চা কাচ্চার ভালোই চাচ্ছে। হ্যাঁ, ভালো জিনিসটা কি? ভালো জিনিসটা হচ্ছে, যদি মোটা দাগে দেখি, তাহলে ওনারা চাচ্ছেন যে আমার বাচ্চার কাছে অনেক টাকা পয়সা থাকুক, সে সাকসেসফুল হোক, তার খাওয়া পড়ার কষ্ট না হোক। সাকসেস এই শব্দটা আবার একটু প্রবলেমেটিক, কারণ প্যারেন্টের সাকসেস আর আমার সাকসেস অনেক সময় মিলবে। এখন একটা জিনিস বুঝতে হবে, কনটেক্সটটা কি। আমাদের আগের জেনারেশন ছিল স্কেয়ার্স ইকোনমি থেকে উঠে আসা। ওই যে একটা মিম চলে সোশ্যাল মিডিয়াতে অনেক, যে কিছু একটা মানে কিছু হলেই মা বলে ভাত খা, মানে একটু খিদা পেয়েছে মানে নাস্তার সময় বলে ভাত খা, সবসময় ভাত খা। এই শব্দটা আসলে আসলো কোথা থেকে যদি অ্যানালাইজ করি, আপনি যখন একটা স্কেয়ার্স ইকোনমি থেকে এসছেন, এবং বাংলার ইতিহাস যদি আপনি দেখেন, এত ভয়ঙ্কর ভয়ঙ্কর আমরা দুর্ভিক্ষ পার করে আসছি, ম্যানমেড। পুরো জাতির আসলে কালচারালি ব্যাক অফ দ্য মাইন্ড ঢুকে গেছে যে এই বেলা ভাত খেয়ে নেই, পরের বেলা আবার কবে খেতে পারবো এটা আমি জানি না, অনিশ্চয়তা। আলহামদুলিল্লাহ আমরা ওই জায়গা থেকে চলে এসেছি। এখনের জেনারেশন সারপ্লাস জেনারেশন, এখন তার কোনো কিছুর অভাব নেই। ফলে আগের কনটেক্সটের সাথে নিউ জেনারেশনের কনটেক্সট মিলালে কাজ হবে না। সারপ্লাস জেনারেশনে আপনি যদি সাকসেস ধরেন, সাকসেস হওয়া উচিত মানে কাকে আপনি বলবেন সাকসেসফুল, সে হ্যাপি কিনা। হ্যাপিনেস শুড বি দি পিলার অফ সাকসেস, মানে পিলার না, মানে এটা কি বলে মেজারমেন্ট বেঞ্চমার্ক। আমি অনেক টাকার মালিক, আমার মনে সুখ নেই, আমার শরীরে অনেক ব্যাধি, আমার এতে 1000 টাকা যে চুরি করে নিয়ে যাবে চোর, এই চিন্তায় আমি সবসময় তটস্থ। কি হবে হাই হাই নাই নাই স্ট্রেস। এই যে দেখেন, এই যে বলে হৃদরোগ হচ্ছে বড় লোকের। আচ্ছা, হৃদরোগ বড় লোকের রোগ কেন? কারণ বড় রোগের 14 রকমের স্ট্রেস। কারণ কি? কারণ হয়তো এই লাইফটা তিনি চান নাই। আমার যদি গল্পের বই পড়তে ভালো লাগে, গল্পের বই যে সবসময় মনে হয় যে এটা সময় নষ্ট হচ্ছে, এটাতে ডিগ্রি পাওয়া যাচ্ছে না, ডিগ্রি না ভালো হলে মার্কেটে করা যাবে না, এটার সবচেয়ে ভালো জিনিস হচ্ছে আপনি ডিগ্রিধারী কতগুলো বেকার দেখেন, আপনি কতগুলো ইঞ্জিনিয়ার বেকার পাবেন আর কয়টা মিস্ত্রি বেকার পাবেন।
আপনি আপনার বাসার একটা ইলেকট্রিক মিস্ত্রি জন্য লাইন দিয়ে দাঁড়ায় থাকতে হয়, একটা প্লাম্বার মিস্ত্রি লাইন দিয়ে দাঁড়ায় থাকতে হয়। কিন্তু ইঞ্জিনিয়ার আপনি দেখেন শয়ে শয়ে বেকার, মিস্ত্রিরা বেকার নাই। কারণটা কি? কারণ হচ্ছে সব সময় ডিগ্রি নির্ধারণ করে না যে আপনার জীবনে ওই নিশ্চয়তাটা দেয় না যে আপনি ফাইন্যান্সিয়ালি সবসময় সাকসেস হবেন। তার সাথে সাথে আপনার আরও কতগুলি স্কিল লাগবে। আর যেহেতু পুরো ইকোনমি দাঁড়িয়ে থাকে সমাজের ওপর, মানুষের ওপর, মানুষের সাথে মানুষের ইন্টারাকশন আপনার যদি বেটার হয়, প্রবলেম সলভিং যদি বেটার হয়, কমিউনিকেশন যদি বেটার হয়, আপনি যদি রাস্তার ঝাড়ুদারও হন, আপনি হবেন 1 নম্বর ঝাড়ুদার। আপনার চাইতে ভালো কেউ আর রাস্তা ঝাড়ু দিতে পারবে না। আপনি বিশ্বের 1 নম্বর ঝাড়ুদার খোঁজেন, আপনি দেখবেন সে সব সময় টপ, এবং তার খাবার পরার কোনো সময় কোনো সমস্যা তো হবেই না, বরং দেখা যাবে যে ঝাড়ু দিতে ভালোবাসে, ক্লিনিনেস পছন্দ করে, সে সম্মানও পাবে, পয়সাও পাবে, জীবনে আনন্দও পাবে। এর চাইতে বেশি আর আমাদের কি দরকার? আর সবাইকে কেন ইঞ্জিনিয়ারই হইতে হবে? কেউ কেন পেইন্টার হবে না? কেউ কেন গান গাবে না? গাইতেই পারে। এখন ওই যে সংকীর্ণ প্যারেন্টিংয়ের যে চিন্তা, যে বাঙালির যে প্রধান 2-3টি পেশা, হয় ডাক্তার, নাহলে ইঞ্জিনিয়ার, নাহলে ব্যারিস্টার, এর বাইরে আমরা চিন্তা করতে পারছি না কেন সবার ডাক্তার হইতে হবে। এবং এই কিছুদিন আগে আমি এক ব্যাংকে গিয়েছি একটা কাজ করতে, তো তিনি আমার সাথে, ওই ব্যাংকের যে কর্মকর্তা মহিলা ছিলেন, ওই টুকটুক করে আমার সাথে অনেক আলাপ করলেন, আমি কি করি না করি। করতে করতে উনি বলছেন যে ওনার মেয়ে ডাক্তার। বলতে বলতে আবার আমাকে জিজ্ঞেস করছেন আমি ডাক্তারি কেন পড়লাম না। আমার ভালো লাগে না। না, ডাক্তারি ফ্যামিলিতে একটা ডাক্তার থাকা খুব জরুরি। কেন জরুরি? তার মেয়ে ডাক্তার, উনি হাসপাতালে গেলে ডিসকাউন্ট পান। তো প্রথম কথা হচ্ছে, আপনি যদি লাইফে হ্যাপিনেস থাকেন, আপনার তো হসপিটাল পর্যন্ত যাওয়ার হয়তো প্রয়োজনই পড়বে না, তো আপনার ডিসকাউন্ট দিয়ে আপনি করবেন কি? আপনার ছেলেবেলে যদি এমনিতেই হ্যাপি থাকে, একটা গুড লাইফ লিড করে, তাহলে তো আপনার রোগ বালাইয়ের যেসব অসংক্রামক যেসব রোগ, আপনার বলবেন ক্যান্সার, আপনি বলবেন হাইপার টেনশন, হৃদরোগ, ইত্যাদি ইত্যাদি সমস্যাগুলো, এগুলো সব কিছুর মূল জায়গা হচ্ছে গিয়ে আনহ্যাপি একটা লাইফ। মূল জায়গা হচ্ছে একটা স্ট্রেস, ফিজিক্যাল এন্ড মেন্টাল স্ট্রেস। আপনি যদি ওই জায়গাটাতে যদি সমাধান করেন, আপনার ছেলে যদি হাসি খুশি থাকে, সে ভাত খেলো না পোলাও খেলো সেটা তো গুরুত্বপূর্ণ না। সে বেজার মুখে পোলাও খাবে না হাসি মুখে ডাল ভাত খাবে, সেটা তো বুঝতে হবে। তো এখানেই হচ্ছে গিয়ে মানে আমার যেটা মনে হয় যে প্যারেন্টিংয়ের ক্ষেত্রেও আসলে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করার সময় এসছে। কারণ এটা মানে জামানা চেঞ্জ হয়ে গেছে। স্কেয়ার্স ইকোনমি থেকে আমরা এখন সারপ্লাস ইকোনমিতে এসছি। আমাদের আশেপাশের এনভায়রনমেন্ট অনেক পরিবর্তন হয়ে গেছে। সো এখানে আসলে এই জিনিসটা করা দরকার। আর ওই আপনি যেটা বলছেন আউট বই বা লেখাপড়া বাদ দিয়ে অন্য কাজ বেশি করা, এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির ওপরেই আসলে নির্ভর করে যে হ্যাপিনেসের লেভেল। সবসময় প্রথাগত লেখাপড়া দিয়ে আসলে এটা হয় না। ফলে আপনি ওই যে মাইন্ডসেটটা যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হচ্ছে সময় নষ্ট, আমার মনে হয় মোটেই না, বরং ওইটাই লাইফের সবচেয়ে বড় লেসন। যদি আমাদের সময়ের কথাও বলি, যেমন আমাদের হাতে একটা মাল্টিমিডিয়া ফোন বা হচ্ছে ইন্টারনেট অ্যাক্সেস আছে এরকম একটা ফোন, এটা এসছে কিন্তু হচ্ছে বেশ পরে, যখন আমরা হচ্ছে কলেজে পড়ি তখন এসছে এরকম। সো স্কুলে থাকতে তখন কিন্তু আমার নিজের হাতে মোবাইল ছিল না। সো তখন দেখা যেত যে আচ্ছা ঠিক আছে আমি পড়াশোনা করছি, ঠিক আছে, বাকি টাইমটা আসলে আমি কি করতাম তখন আমি প্রচুর পরিমাণে এরকম বই পড়তাম, সেটা যেরকম বই হোক, হয়তো কখনো ফিকশন কখনো নন ফিকশন এরকম পড়তাম, বা এরকম চেষ্টা করতাম খেলাধুলা করতে বা ক্রাফটিং এই ধরনের কিছু জিনিস করতাম। কিন্তু এখন এই মোবাইল জিনিসটা অ্যাভেইলেবল হওয়াতে দেখা যাচ্ছে যে একদম ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই এফেক্টেড। যে একদম ছোট একটা বাচ্চা, ও হয়তো বাবা মাকে একটু বিরক্ত করছে বা করছে, বাবা মা হয়তো হাতে মোবাইল ধরিয়ে দিল, খেতে চাচ্ছে না হাতে মোবাইল ধরিয়ে দিল। যেটাই হোক সমাধানটা হয়ে গেছে কি যে হাতে একটা স্ক্রিন ধরিয়ে দেওয়া। এবং আমরাও এখনও দেখতে পাই যে আনমনে অনেক সময়ই যে কি করব, হঠাৎ নিজেই খেয়াল করলাম যে আসলে আমি হচ্ছে মোবাইলে স্ক্রল করা শুরু করে দিলাম, ডুম স্ক্রলিং যেটাকে বলে, মাইন্ডলেস স্ক্রলিং। সো এইটাকে আসলে হচ্ছে ব্যাটেল করার আসলে কোনো উপায় আছে কিনা, কারণ এটা আসলে প্রোডাক্টিভিটি এতটাই কমিয়ে দেয়, এতটাই ধ্বংস করে দেয়। একটা স্টুডেন্টের লাইফে যে টাইমটা হচ্ছে তার এই বেসিক স্কিলগুলো তৈরি করার সময়, তার যে যেরকমভাবেই বলেন প্রবলেম সলভিং স্কিলই বলেন বা হচ্ছে একাডেমিক দিকেই বলেন, যেভাবেই হোক,
যেই টাইমটুকু তার নিজেকে তৈরি করার সময়, সেই টাইমের বড় একটা চাঙ্ক এখানে হচ্ছে আনপ্রোডাক্টিভ কাজে চলে যাচ্ছে। তার মানে এটা না যে মোবাইল ফোন দিয়ে বা ইন্টারনেট দিয়ে আমরা ভালো ভালো কাজ করতে পারবো না, অনেকে তো করছে। তারা হচ্ছে এখান থেকে আরও স্কিল ডেভেলপ করার জন্য এমন এমন রিসোর্স পাচ্ছে যেটা আগে হয়তো অ্যাক্সেসিবল ছিল না। সো সে গ্লোবাল রিসোর্সগুলো একদম হাতের মুঠোয় পেয়ে যাচ্ছে। সো এই জায়গাটা আসলে আপনার কি মনে হয় ভাইয়া, কি করা দরকার? আপনার কথার সূত্র ধরেই বলি যে ডুম স্ক্রলিং করি বা স্ক্রিন একটা সামনে থাকে, সমস্যা কিন্তু স্ক্রিন সামনে থাকা যত না বেশি সমস্যা, তার চাইতে বড় সমস্যা স্ক্রিনে আমার কি দেখাচ্ছে সেটা বেশি সমস্যা। আমাদের এখানে অনেক ক্ষেত্রে যেটা হয়েছে, যেমন আমি আমার ছোটবেলা বলি, আপনি তো বললেন যে মোবাইল অনেক পরে পেয়েছি, আপনারা হয়তো যে সময় পেয়েছেন আমরা ওই সময়ই পেয়েছি, তখন আমার বয়স একটু বেশি ছিল, আপনার কম ছিল, ব্যাপারটা এরকম হচ্ছে, প্রযুক্তি ওভাবে করে এগিয়েছে। প্রথম যখন ইন্টারনেটের সাইবার ক্যাফে শুরু হয়, আমার প্রথম ইন্টারনেটের সাথে পরিচয় হচ্ছে আমি যখন ক্লাস 8 বা 9 তখন বাংলাদেশে ওই যে সম্ভবত 99-2000-এর দিকে ইন্টারনেট ক্যাফের একটা কালচার হলো, এবং আমরা ইন্টারনেট ক্যাফেতে যেতাম, যে একটা ইমেল অ্যাড্রেস খুলতাম, একটু ইয়াহু ঘুরতাম, একটু মেসেঞ্জার, এগুলো করতাম। তো এগুলো করতে করতে ওই সময়ের যেই টেকনোলজি ছিল, সেই টেকনোলজিতে আমরা সোশ্যাল মিডিয়া কিন্তু ব্যবহার করেছি, এবং কনস্ট্রাকটিভ ওয়েতেই ব্যবহার করেছি, মাইন্ডফুলি ব্যবহার করেছি। এখন সমস্যাটা হচ্ছে কনজিউমারিজম এমন একটা জায়গায় এসছে, আর ডুম স্ক্রলিং যে আমরা করছি, কেন করছি, এটা যদি পেছনের দিকে আবার যাই, এটা ডিজাইন করা এমনভাবে যে আপনি যতবার স্ক্রল করবেন আপনার মাইক্রো ডোজিংয়ে ডোপামিন হিট হবে, এবং এই যে টুকটুক করে ডোপামিন হিট হয়, এবং এই যে ডুম স্ক্রলিং করি, আগে হয়তো 2টো রিল দেখলে ভালো লাগছে, এখন 20টা রিল দেখলেও ভালো লাগছে না। কারণটা কি, পিছনের ব্যাপার একটু বুঝতে হবে। একটা বই আছে যেটার নাম হচ্ছে হুকড বইয়ের ভেতরে ওখানে এগুলো খুব সুন্দর করে ব্যাখ্যা করা যে কিভাবে আমরা হুক হই, এবং কিভাবে এটা ডিজাইন করা হুক করবার জন্য। লাইক বাটন কিভাবে আমাদের হুক করে, শেয়ার বা কমেন্ট কিভাবে আমাদের হুক করে, হুকিং মেকানিজমটা এভাবে করে তৈরি করা। দেখতে মনে হবে যে এটা খুব নিরীহ একটা বিষয়, কিন্তু ব্যাপারটা তো নিরীহ বিষয় না, কারণ এটা ডিজাইন করা হচ্ছে এমনভাবে যে আপনাকে বেশি সময় কিভাবে সে তার অ্যাপের ভেতরে আটকে রাখবে। যত সময় আপনাকে আটকে রাখবে তত সময় আপনি তার কাস্টমার হিসাবে থাকবেন, আপনার ডেটা সে পাবে, আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট করবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এটাকে আসলে প্রোডাক্টিভ কিভাবে করা যায়, প্রোডাক্টিভ করতে গেলে যে জিনিসটা দরকার, প্রথমে বাবা মার নিজেদের সোশ্যাল মিডিয়ার ইউজ কমাইতে হবে। এখন বাবা মা বলছেন এইগুলি দেখবি না, কিন্তু উনিও আবার দেখা যাচ্ছে উনিও একটু দেখছেন, উনিও আবার একটু করছেন, কিংবা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপে খুব চ্যাট করছেন, অন্য বন্ধুদের সাথে জোক শেয়ার করছেন। তো এখানে আসলে ওভারঅল একটা অ্যাওয়ারনেসটা শুরু হয়েছে, অনেকেই বোঝার চেষ্টা করছেন যে জিনিসটা কি। ডোপামিন হিট হলে যে জিনিসটা হবে, যেমন এটাকে এখন যেভাবে করে বিজ্ঞানীরা কেউ কেউ খুব কড়া ভাষায় বলা শুরু করেছেন, এটা কোকেনের মতো আসক্তি তৈরি করে। কোকেন কি করে, কোকেনও এরকম করে আর্টিফিশিয়ালি কিছু হরমোনাল হিট দেয়, ডোপামিন হিট দেয়। তো এটার আবার একটা টলারেন্স লেভেল বাড়তে থাকে। তো নেশার যেমন আজকে কারো যদি 1 ইউনিটে নেশা হয়, পরের দিন 2 ইউনিট, তারপরের দিন 3 ইউনিট, এভাবে করে যেন বাড়ে, কারণ টলারেন্স লেভেল বাড়তে থাকে। তো সোশ্যাল মিডিয়ার নেশাটাও বাড়তে থাকে। যখন সোশ্যাল মিডিয়ার নেশা বাড়তে থাকে তখন এইটা জিনিসটা একটা ডিস্ট্রাকটিভ দিকে যায়, এবং সোশ্যাল মিডিয়াতে যে কন্টেন্টগুলো আপ হয় এবং যেগুলো বেশি বেশি করে দেখায় অ্যালগরিদমে, এগুলো মানে খালি আনপ্রোডাক্টিভ না, এটা ডিস্ট্রাকটিভ প্রোডাক্ট, মানে কন্টেন্ট দেখা যাচ্ছে। সো এতে কিছু হবে না। আবার ইন দ্য হাইন্ডসাইট, যদি সে বই পড়তো, স্মার্ট হওয়ার জন্য আমার ছেলেকে আমি টেকনোলজি দিব, তার হাতে মোবাইল দিলেই বুঝি সে অনেক কিছু শিখবে, ব্যাপারটা এরকম না। যেমন আমার ক্ষেত্রে যেটা হচ্ছে, আমি যখন পার্সোনাল পিসি পাই, তখন আমি কলেজে যখন ভর্তি হয়েছি, তখন পার্সোনাল পিসি পাওয়ার পর আমার বাবা আসলে চাকরি করতেন ICDDRB-তে, উনি কম্পিউটার ব্যবহার করেন আরও আগের থেকে তার পেশাগত কাজে। তিনি আমাকে দিলেন একটা এক্সেলের বই, মানে যেটা তিনি শিখেছেন। তো তিনি বললেন যে তুমি তো পেয়েছো, ঠিক আছে, তাহলে একটু এক্সেলটাও শেখো। তা আমি গেম খেলা বাদ দিয়ে এক্সেল শিখেছি, কারণ আমার কাছে ওটা মজা লাগছে। আর এখানে তো একটা ফর্মুলা এইভাবে করে লেখা যায়, এইভাবে করে হয়। তো বাই দ্য এন্ড অফ দ্য কলেজ দেখা গেলো আমি এক্সেল মোটামুটি পাই, অন্য অনেকের চাইতে আমি বেশি পাই, কারণ আমার এখানে মজা লাগছে। এবং আমার যে অব্রতে আসা, এটার পেছনে আবার একটা গল্প আছে। গল্পটা হচ্ছে কি, এটা তো ইন্টারনেটের কারণেই আসলে আসা। ব্যাপারটা হচ্ছে যে তখন তো
আপনারা জানেন বিজয় ছাড়ার কিছু ছিল না, যেটা অ্যাসকি সিস্টেমে লেখা হয়। তো ওয়ার্ড যখন শিখি তখন ওয়ার্ড খুব মানে এক্সেলের পরে একটু ওয়ার্ড শিখতে গেলাম, ওয়ার্ড শিখে খুব ভালো লাগছে আমার, এই হয়তো লেখা যায়, তো একটু বাংলায় লিখি। বাংলায় আমি পুরো বিজয় কিবোর্ড শিখলাম, কারণ আমার খুব ভালো লাগছে জিনিসটা। তো আমি বিজয় শিখলাম, বিজয় শিখে যখন টাইপ করি, তখন আমার বন্ধু, সে তার এক আত্মীয় ওই সময় রিটায়ারমেন্টের পরে একটা বই লিখেছেন, তো তুই কম্পোজের কাজ করবি কিনা, তুই তো বাংলা লিখতে পারিস, কম্পোজের কাজ করবি? হ্যাঁ দাও, আমি করে দিই। তো আমি বসে বসে, তখন আমি কলেজে থাকতেই আমি বসে বসে বই কম্পোজ করছি। এইগুলো করতে করতে যখন ইন্টারনেটের সাথে মিলাতে গেলাম, তখন গিয়ে মুশকিল হচ্ছে যে এই যে আমি বাংলা কন্টেন্ট লিখছি, এটা তো ইন্টারনেটে কাজ করে না, কারণ ফন্ট চেঞ্জ হলে এটা একটা গার্বেজ তৈরি হয়। তখনও তার অ্যাসকি এভাবে করে এনকোডিং বুঝি না। তো তাহলে এটার সলিউশন কি? আমি কেন ইন্টারনেটে বাংলা লিখতে পারি না কেন? এখানে লিখতে গেলে কি করতে হবে? এই খুঁজতে খুঁজতে ইউনিকোড, এবং ইউনিকোডের নানা রকমের সফটওয়্যার, এইখানে অনেকে অনেকভাবে চেষ্টা করছিলেন। একটা জিনিস হলো ইউনিকোড। এই শুনতে শুনতে আমার অব্রের সাথে পরিচয়। অব্রের ফোরামে আমি কিন্তু অব্রের শুরুর থেকে কিন্তু আমি মেম্বার ছিলাম। গল্পটা হচ্ছে যে মেহেদি ভাই শুরু করেছেন, এবং এই গল্পটা আবার খুব ইন্টারেস্টিং গল্প। অনেকেই জানতে চায়, শুরুর গল্প জানতে চাই। ওনাদের আসলে হয়তো একটা এক্সপেকটেশন থাকে, ওনারা তো কল্পনা করেন যে একটি আধো আলোকিত একটি হল রুমের ভেতরে একদল লোক বসে জ্বালাময়ী ভাষণ দিচ্ছে, আমাদের বাংলা ভাষা উদ্ধার করতে হবে। হ্যাঁ, তারপর সবাই বলে হ্যাঁ 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 আমরা আজকের থেকেই করবো, চলো আমরা রাজপথে নামবো। ব্যাপার এরকম মোটেও ছিল না। ব্যাপার ছিল হচ্ছে ওই সময় আমাদের মানে এক কালচার ছিল যে ওই বাচ্চা ছেলে পেলে হয় না, যে একজন একটা খেলনা বানিয়েছে, উনি খেলনা বানিয়ে বন্ধুদের খুব দেখাচ্ছে, দেখো দেখো আমি বানিয়েছি। বন্ধুরাও খুব হ্যাঁ হ্যাঁ তোমার খেলনাটা খুব সুন্দর হয়েছে, আরেকটু এইভাবে করো, একটু ওইভাবে করো। এই যে কিউমুলেটিভ বিষয়, অব্রর জিনিসটা শুরু কিন্তু এইভাবে। তো মেহেদি ভাইও ওইরকম গিয়ে বইপত্র পড়ে টরে ওই সময়, আমি তো তাকে চিনেছি বহুত পরে। তো উনিও বসে বসে হাই স্কুলে থাকতে থাকতেই উনিও, আমি যেমন এদিকে এক্সেল শিখছি, উনিও ওই সময় বসে বসে প্রোগ্রামিং শিখছে, কারণ তার কাছে প্রোগ্রামিং এর বই এসে পড়েছে। তো উনি প্রোগ্রামিং শিখছে, শিখে টিকে প্রথমে ইউনিবিজয় নাম ছিল সফটওয়্যারের, একেবারে শুরুর সময়। কিন্তু ওই সময় জানতেন না, পরে মানে 2 ভার্সন পরে নাম চেঞ্জ হয়ে গেল, নাম দিলেন অব্র। যাই হোক, তো অব্র নিয়ে যখন শুরু করলে আমি খুঁজতে খুঁজতে এসে পেলাম যে এটা এরকম। এইদিকে আবার একটা ঘটনা, মানে এটা প্যারালালে চলছে। তো তখন ইয়াহু মেসেঞ্জার খুব হিট ছিল, আমরা খুব ইয়াহু মেসেঞ্জার ইউজ করতাম, এবং ইয়াহু মেসেঞ্জারের গ্রুপ ছিল বড় বড় চ্যাট করা। সেইখানে আমি একটা বই পেলাম। তখন আবার ইবুকের যে কালচারটা, ইবুকের কালচারটা তো এখন যেমন পাব বা অনেক রকমের ফরম্যাট, পিডিএফ টিডিএফ ওরকম করে ছিল না। তো একজন বলেছেন যে আমি একটি গল্প লিখেছি, তো তিনি তার সাহিত্য শেয়ার করছেন সবার সাথে, একটা ডক ফাইল খুলে আমি দেখি উনি 50 পাতার একটা গল্প লিখেছেন রোমান অক্ষরে বাংলাতে, মানে আমরা যেটাকে বাংলিশ বলি। হ্যাঁ হ্যাঁ, এইটা আমার জন্য একটা বড় ট্রিগারিং পয়েন্ট ছিল। এইটা কি রকম ব্যাপার হলো যে আমার একটা লিপি আছে, আমার একটা পরিচয় আছে, আমরা এত ভাষা পাগল জাতি, রোমান অক্ষরে আমার বাংলা লিখতে হবে কেন? তখন থেকে আমার মাথায় ঢুকছে। তারপরে যে ইউনিকোড নিয়ে যখন মানে সব কিছু চলছে, তারপরে পেলাম খবর হচ্ছে ওমিক্রন ল্যাবের এবং অব্র। আচ্ছা, সফটওয়্যার গিয়ে নামালাম। তো ওগুলো ওই সময়ও ইউনিকোডের আর্লি ডেজ, অপারেটিং সিস্টেমগুলো তখনও পুরোপুরি সাপোর্ট নিয়ে আসে নাই, নানা রকমের প্রবলেম থাকে, বাগ থাকে। তো এই এক বাগের প্রবলেম, তার প্রবলেম আর আমি সলভ করতে পারছি না। তো ওখানে দেখলাম যে একটা ফোরামের লিঙ্ক দেওয়া, যে আপনার একটা সাপোর্ট ফোরাম, এখানে এসে আপনি আপনার সমস্যার কথা বলতে পারেন। তো আমি গেলাম, তো ওই সাপোর্ট ফোরামে গিয়ে যখন সমস্যার কথা বললাম, তারপরে সমাধানও পেলাম। পাওয়ার পরে আমি দেখলাম বাহ, এটা খুব ভালো জায়গা, এরা তো খুব হেল্পফুল। আচ্ছা, আমি আমার সমাধান তো পেলাম। পাওয়ার পরে দেখি যে আরো অনেক লোকের অনেক রকমের সমস্যা, তো এগুলো তো আমি আবার নিজের সমাধান করেছি, আমি তো জানি। আমি আবার গিয়ে অন্য লোকের সমস্যার সমাধান করে দিচ্ছি। খুব কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ একটা জায়গা তৈরি হলো। ওই জায়গায় যে আমার সমস্যা নিয়ে আসছিলাম, আমারটা সমাধান হয়েছে, আবার আরো 5টা লোকের সমস্যা আমি সমাধান দিচ্ছি, যে এইভাবে করেন ওভাবে করেন। এইভাবে করে আমি না ফোরামে খুব ইনভলভ হয়ে গেলাম, কারণ ওই যে ব্যাক অফ দ্য মাইন্ড আমার চিন্তা হচ্ছে যে বাংলার এত দুরবস্থা কেন, আমাদের তো এটা নিয়ে কাজ করা দরকার। এই করতে করতে আমি হয়ে গেলাম এক সময়, মেহেদি ভাই বললেন যে আপনি আসলে মডারেটর হিসেবে থাকেন আমাদের ফোরামে, যেহেতু আপনি খুব অ্যাক্টিভ। তো আমি ওই সময় মডারেটর হিসেবে থাকলাম, কমিউনিটি বিল্ড আপ বলি। আর যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডের সাথে স্কাউটিং, দলগত কাজ করবারও একটা ব্যাপার ছিল, কিভাবে করে দলটা গুছিয়ে রাখতে হয়, কিভাবে কমিউনিকেট করতে হয়, ওই সময় অনেক শিখিয়েছিও।
এইভাবে এভাবে করে না আমার আসলে ওমিক্রন ল্যাবের, এবং তখন আমরা লোকদেরকে বলতাম যে আপনার যেই প্রবলেমের কারণে আপনি বাংলাটা লিখতে পারছেন না, আপনার মনে হচ্ছে যে কিওয়ার্ড হিসেবে আমরা ফোনেটিক একটা জিনিস বানিয়েছি, এইখানে দেখেন আপনি AMAR লিখলে আমার লেখা। হ্যাঁ, এবং এইখান থেকেই আসলে পরবর্তীতে ইউজারদের এত রকমের ভালোবাসা আমরা পেয়েছি, এটা আমাদের জন্য মানে আমরা এমন কল্পনাও করি নাই যে আমাদের এই জিনিসটা আমরা যারা কিছু কিছু লোক নিজের আনন্দে কাজ করে যাচ্ছিলাম, কারণ আমাদের ভালো লাগছে বিষয়টা, আবার আরেকজন লিখছে তার একটা প্রবলেম, খুব একটা ইসের বিষয়, কিভাবে এটাই এত লোকের কাছে ছড়ালো এবং এটাই এক ধরনের স্ট্যাটাস কো হয়ে গেল নতুন লোকের লেখার জন্য। আজকে যখন এসে বলে যে আপনারা তো একটি যুগান্তকারী কাজ করেছেন, আমাদের কাছে অবাকই লাগে, কারণ আমরা যে খুব যুগান্তকারী কিছু করব, দেশ উদ্ধার করব বা কিছু একটা ওইরকম ব্রতী হয়ে, যেমনটা বইয়ে লেখা থাকে খুব আবেগীয় ভাষায়, আমাদের জন্য এগুলো কিছুই ছিল না। আমরা মনের আনন্দে হবিসটা কাজ করছি। তো এই যে চলতে আবার আমার ক্যারিয়ার পাত কি, আমি লেখাপড়া করছিলাম হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি লাইনে, আমার থ্রু আউট আমি স্টুডেন্ট ছিলাম বিজনেস স্টাডিজে, কিন্তু আমার হবি এক সময় হয়ে দাঁড়ালো আইটি। এই লোকের সমাধান দেওয়া, পরবর্তীতে আমি একটা ফোরামে গেলাম, আমাদের প্রযুক্তি ফোরামের আমি ফাউন্ডিং মডারেটর ছিলাম। আমাদের প্রযুক্তি ফোরামটাও ছিল এরকম টেকনোলজি নিয়ে ডিসকাশনের জায়গা, সেখান থেকে ওপেন সোর্স, লিনাক্স ইত্যাদি 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 অনেক কিছু। সেখানেও আমি ঋদ্ধ হওয়ার পরে এক সময় এসে আমার মনে হচ্ছে যে আচ্ছা, আমি যে জীবনের লক্ষ্য আমার তাহলে কি হওয়া উচিত, আমি যে পেশা হিসাবে একটা কিছু নিব, আমার চার্টার্ড অ্যাকাউন্টেন্সি সেখানেও আমি খুব একটা করছি না, তো আমার আসলে ভালো লাগে কি। তখন আমি নিজে চিন্তা করা শুরু করলাম যে আমার ডে ইন ডে আউট করতে ভালো লাগে, টায়ারলেসলি আমি করতে পারি কি। অ্যান্সারটা মোটেই অ্যাকাউন্টিং ছিল না, যদি আমি পড়াশোনা করছিলাম ওই দিকে। তখন আমার মনে হলো যে ঠিক আছে, তাহলে আমার মনে হয় অ্যাকাউন্টেন্সি আমার পার্সিউ করার আর হয়তো খুব একটা ফ্রুটফুল হবে না। যাই হোক, পরবর্তীতে আমি বুঝেছি আসলে আমার হয়তো ডিগ্রিটা শেষ করলে ভালো হতো, তারপর অন্যদিকে গেলে ভালো হতো। সো আই এম নট এনকারেজিং পিপল, বা আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সের কথা বলছি, আমার রিয়েলাইজেশন এটা পরে এসছে, হয়তো আমার ওটা শেষ করেই তারপরে এই দিকে আসতে ভালো হতো। তো আমি যাই হোক, অল্প বয়সে যা হয় আমি ওটা ছেড়ে দিয়ে কি করলাম, আসলাম আইটি লাইনে। আমি ফুল প্রফেশনালি তখন আইটি পার্সিউ করা শুরু করলাম। যদিও পরে ভুল বুঝতে পেরে আমি আবার ইউনিভার্সিটিতে পরে ফেরত গিয়ে আমার গ্র্যাজুয়েশন শেষ করেছি, তো সেটা হয়তো ডিফারেন্ট কেস। ইয়ং বয়সে যে জিনিসটা হয়, তো অনেকেরই মনে হয় যে আসলে লেখাপড়া করে কি করব, আমি একটা বিষয়ে পড়ছি, এই বিষয়টা আমার ভালো লাগছে না। তো কথা হচ্ছে কি যে একটা বিষয় হচ্ছে কি, অন্তত পক্ষে এই মুহূর্তে আপনি বুঝতে পারছেন না, হয়তো আপনি যে একটা কিছু শুরু করেছেন, একটা পয়েন্ট এ থেকে পয়েন্ট বি যাবেন, যাত্রাটা শুরু করেছেন, আসলে বি পর্যন্ত আপনার পৌঁছানো দরকার, তারপরে আপনি চিন্তা করেন আপনি কোন দিক যাবেন, এটা সির দিকে যাবেন না ডির দিকে যাবেন। কিন্তু মাঝপথে ছেড়ে দিলে যেটা হয়, কন্টিনিউটির যে প্রবলেমটা হয়, তাতে সময়ই নষ্ট হয়। যেমন আমার ক্ষেত্রে হয়েছে আমার লাইফে, এটা আমি খুব ডাউন হ্যান্ড স্বীকার করি। আমার হয়তো এটা শেষ করে অন্যদিকে গেলে ভালো হতো, কিন্তু আমি বুঝতে পারিনি, আমি গিয়েছি। এখান থেকে আমি রিকভারি কিভাবে করলাম, কারণ আমি যেই প্রফেশনে গেছি সেটা নিয়ে আমার তো আগের থেকে আমি হবিস্ট, বা আগের থেকেই নিজে শিখেছি, আমার খুব ভালো লাগছে এটা। ডে ইন ডে আউট আমি যখন কাজকর্ম করি, তখন না খাওয়া ভুলে গিয়ে কাজকর্ম করতে পারি, এটা কোনো সময় আমার কাছে প্রেশার মনে হয় না, বা পেশাটা আমার কাছে খুব একটা আনন্দের জায়গা। এর ফলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে কি, আপনি যদি সাকসেস বিচার করেন, তো আমার কাছে আসলে সাকসেসের একটা সংজ্ঞা এসে এখন দাঁড়িয়েছে জীবনের এই জায়গার যে উপলব্ধিটা। সাকসেস হচ্ছে কি, আমি যা করতে চাই সেটা যদি আমি ভালোভাবে করতে পারি, তাহলে জীবনের সাকসেসফুল। এখন এখানে আবার একটা কথা আসে, তাহলে মোরালি আমি যদি খারাপ কাজ করি, হ্যাঁ, আপনি যদি খুব সাকসেসফুলি ডাকাত হন, আপনি সাকসেসফুল ডাকাত হবেন, আপনার হাতে একটা ছুরি আছে, এখন আপনি সাকসেসফুল সার্জন হবেন না সাকসেসফুল ডাকাত হবেন, সেটা একটা মোরাল কোয়েশ্চেন, নট সাকসেসের সাথে এটা হয়তো ডিরেক্টলি সম্পর্কিত না। মানে সে ডাকাতি করতে পারলেও তো সে সাকসেসফুল, হ্যাঁ, ডাকাতি লাইনে সাকসেসফুল ডাকাত, সে তার খুব স্কিল ডাকাত, সে এত সাকসেসফুল ডাকাত যে তার মতো নাম্বার 1 ডাকাত আর কি। কিন্তু সার্থকতা নাই, কোনো সার্থকতা নাই তার, হয়তো মানে। এবং ডাকাতের লাইফে খুব হ্যাপিনেস যে খুব আছে তা না, হয়তো ডাকাতি করার সময় খুব হ্যাপি হলো, তারপর পুলিশ এসে যখন ধরবে বা পুলিশের কাছ থেকে পালিয়ে বেড়াতে হবে, তখন আর এটা খুব হবে না। যেমন সুন্দরবনের জলদস্যু আমার একটা বই আছে, মহসিনুল হাকিমের লেখা, ওইটা বললে বোঝা যায় যে ডাকাতি করছে সুন্দরবনের লোক, তাদের অনেক পয়সা, বস্তা ভরা ভরা পয়সা, কিন্তু তারা খরচ করতে পারে না, তাদের পালিয়ে বেড়াতে হয়। মানে নৌকা নিয়ে বস্তা বস্তা টাকা নিয়ে জঙ্গলের ভেতরে পালিয়ে বেড়ায়, এবং তারা যে এসে যে আত্মসমর্পণ করলো, সবকিছু দিল, তাদের সবচেয়ে বড় ওই জায়গার নিডটা ছিল কি, যে আমি একটু বাড়িতে যাইতে চাই, আমি লোকজন মানে আমার ফ্যামিলির সাথে থাকতে চাই, আমার টাকা পয়সা দরকার নেই।
ডাকাতি করে টাকা পয়সা কামাবার পরে তার রিয়েলাইজেশন হচ্ছে যে আমার এটা থাকার দরকার হয়, ভাই ভালো মতো থাকে। তো কারো যদি মনে হয় তো আমি একটু প্লাগ ইন করলাম সুন্দরবনের জলদস্যু, আর আমার একটা বই আছে মহসিনুল হাকিমের লেখা, তো এটা একটা পড়ে দেখতে পারেন। তো এখন ওই যে জিনিসটা, যে সাকসেসের যে ব্যাপারটা বা মোরালের যে জায়গাটা, বা এই যে আমি কাজ করছি অব্রের সাথে রইলাম, সেখানের একটা জায়গায় সাকসেসফুল, পরবর্তীতে অব্রের পরে আরো যে ভেঞ্চারগুলো আমার সেখানে সাকসেসফুল, এক সময় গিয়ে আমার মনে হলো ওই যে আপনি যে জিনিসটা বলছিলেন যে আমরা আসলে কি দেখবো, তখনকার সোশ্যাল মিডিয়া ফেসবুক এত প্রিভেল না করলেও ওই সময় ব্লগিং স্ফেয়ারটা খুব খুব ভাইব্রেন্ট ছিল। আমার ব্লগ, সচলায়তন, সামারহিন ব্লগ, এরকম অনেকগুলো ব্লগ ছিল, খুব ভাইব্রেন্ট একটা ওই সময় জায়গা ছিল। কিন্তু এই ভাইব্রেশনটা একটা জায়গার পরে আর প্রোডাক্টিভ ছিল না, বকা বকি, হ্যাঁ একে একরকমের কথা বলে, সে আবার এটা পাল্টা জবাব দিচ্ছে, তোর মানে খুব কনস্ট্রাকটিভ কিছু হচ্ছে না। তখন কাদা ছড়াছড়ি যাকে বলে, তখন আমার কাছে মনে হচ্ছে যে ভাই আমরা তো লেখা তো লিখতে তো শিখালাম, কিন্তু কি লিখতে হবে এটা তো ভালো করে তাদের কোনো গাইডলাইন দিতে পারলাম। এই সময় আমার সাথে পরিচয় হইলো বাংলা উইকিপিডিয়ানদের সাথে। যেহেতু আমি এই মানে ওমিক্রন ল্যাব বা এগুলো করি, তাদেরও কিছু কিছু প্রবলেমের সলিউশন দিলাম। তো ওনারা তাদের মিট অ্যাপে আমাকে একসময় ডাকলো যে আমাদের এখানে আমরা এইভাবে করে এক জায়গায় বসে আড্ডা দিই, আপনি আসবেন। আমার এখনো মনে আছে ফার্স্ট মিট আপ ছিল ধানমন্ডি লেকে। তো ধানমন্ডি লেকের ফুটপাতে বসে বসে বাংলা উইকিপিডিয়ানদের আড্ডা। সেই সময় আমি কোন সময়ের কথা বলছি, এটা 2008-09 এইরকম টাইমের সময়। আচ্ছা, তো আমি গেলাম তাদের সাথে গিয়ে তখন আমার মনে হলো যে আসলে লিখতে যে শিখাচ্ছি, বাংলাটাকে যদি আমাদের ইন্টারনেটে এস্টাবলিশ করতে হয়, কোন একটা ভাষা আসলে দাঁড়ায় থাকে কি শুরু করে মডার্ন ডেতে, ওই ভাষাতে জ্ঞান বিজ্ঞান কত চর্চা করা সম্ভব তার উপরে কিন্তু এটা নির্ধারণ। ইংলিশ এত প্রিভেইলিং ল্যাঙ্গুয়েজ কেন, আমাদের এখন ইংরেজি শিখতে হয় কেন? কারণ ইংরেজিতে যেই পরিমাণ জ্ঞান বিজ্ঞান চর্চা হয়েছে আর যে পরিমাণ রিসার্চ আছে আর কোনো ভাষায় নাই। আবার একই জিনিস কিন্তু চাইনিজরা উল্টে দিয়েছে, চাইনিজরা তাদের ভাষায় শেখে, এবং তাদের যখন ইংরেজি খুব একটা শিখতেও হয় না, তারা মেশিন ট্রান্সলেটর এমন একটা লেভেলে নিয়ে গিয়েছে যে ওনারা কিছু ইংরেজি না বুঝলে তাদের অন দ্য ফ্লাই চাইনিজে ওদের কোনো সমস্যা হচ্ছে না, কারণ তারা প্রযুক্তি সেভাবে লাক্স। এটা ফিলোসফিক্যাল একটা স্ট্যান্ড পয়েন্ট। তখন আমার মনে হলো যে না, তাহলে আমার এখন লোকজনকে লিখতে শিখিয়েছি, কি লিখতে হবে এটা একটু অ্যাডভোকেসি করি। এই বলে আমার বাংলা উইকিপিডিয়ানদের সাথে যুক্ত। পরবর্তীতে যখন চ্যাপ্টার হয় তখন তারা আমাকে বললেন যে আপনি এসে আমাদের সাথে যোগ দেন। তো আমি আবার যখন বাংলাদেশে উইকিমিডিয়া বাংলাদেশ চ্যাপ্টার হয় তখন আমি আবার একটা প্রতিষ্ঠাতা সদস্যদের একজন ছিলাম। এইভাবে করে কিন্তু মানে এই যে কনস্ট্রাকটিভ জিনিসগুলা আপনি কি করবেন, আপনাকে মানে টেকনোলজি আছে, আপনি কনস্ট্রাকটিভলি ইউজ করবেন না ডিস্ট্রাকটিভলি ইউজ করবেন, এটা আসলে ডিপেন্ড করে আপনার লাইফ ফিলোসফির উপরে, আপনার চিন্তা ভাবনার উপরে। তো এইভাবে করেই আসলে কিন্তু মানে ওই যে আমি যেটা বলছিলাম যে আমার পেশাগত কাজের চাইতে আমি ভলান্টারি কাজই জীবনে বেশি করেছি এবং এখানেই আনন্দ সবচেয়ে বেশি পেয়েছি। এটাই হচ্ছে আমার লাইফের জার্নি এবং আলহামদুলিল্লাহ আই এম ভেরি হ্যাপি। আমার লাইফের যদি মানে আমি তো এখন এত বেশি বয়স হয়নি যে মানে দুনিয়াদারি ছেড়ে এখন আল্লাহ বিল্লাহ করে বা মানে রিটায়ারমেন্টের সময় হয়নি, কিন্তু এই অল্প বয়সে, এবং আমরা সম্ভবত ওয়ান অফ দ্য ইয়ংগেস্ট টিম ছিলাম যারা 21 পদক পেয়েছে। আচ্ছা, আমাদের সাথে ফুটবল টিমও পেয়েছে, সো তারা আমাদের চাইতে ইয়ং। কিন্তু এই যে একটা ইয়ং, এবং যখন আমরা চিন্তা করি যে আমরা এখনো 40তেও বসতে পারলাম না ঠিক মতো, কিন্তু আমাদের সফটওয়্যারের বয়স 22 এবং 2 দশক ধরে এই সফটওয়্যারটা বাংলার ডিজিটাল জগতে একটা রেভলিউশন নিয়ে এসছে। আমরা বলছি না, লোক বলছে এই যে রেভলিউশনটা নিয়ে এসছে, কিন্তু আমরা এখনো 40তেও পৌঁছাইনি ঠিক মতো। ইট ইজ পসিবল। আমি যে কাজগুলো করেছি বা মেহেদি ভাই যে কাজগুলো করেছে, আমাদের প্যারেন্ট যদি বলতো এইসব সব বন্ধ করো, তা কম্পিউটার তালা মেরে রেখে দিত, কিংবা এইসব করে কি হবে এইসব চিন্তা ভাবনা করতো। ইভেন মেহেদি ভাইয়েরও তো একই অবস্থা, উনি তো ডাক্তারি পড়ে টোরে, ওনারও এরকম প্রভাব প্রায় অবস্থা ছিল, কারণ আমরা এইগুলিতে এত বেশি ইনভলভ ছিলাম। যাই হোক, আমি যেমন ছেড়ে দিয়েছি, উনি শেষ করেছেন শেষ পর্যন্ত। ওনারটা একটা খুব ভালো ছিল, যেটা আমার এই জায়গায় একটা মিস্টেক ছিল। যাই হোক, তো ওই যে একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, এইটা খুব গুরুত্বপূর্ণ মানুষের জন্য। এটা আপনাকে ডিস্ট্রেস করতে সাহায্য করবে। আপনি যদি ছোটবেলার থেকে ডিসিপ্লিন শেখেন,
মোরাল ভ্যালুস যদি আপনার ভেতরে থাকে, সাকসেস আসবে। এটা আসলে আসবেই। ভাইয়া যেই পয়েন্টটা বললেন এই মাত্রই, এই পার্টটায় আমি একটু আলাদা এমফাসিস দিতে চাই, যে তার ভিতরে যদি মোরাল ভ্যালুসটা থাকে। কারণ আমরা সবসময় দেখা যায় কি, মানে আমার নিজেরও এক্সপিরিয়েন্স যা বা আশেপাশে যেটা দেখতে চাই বা দেখতে পাই আর কি, সেটা হচ্ছে একাডেমিক্যালি হোক বা যেভাবেই হোক, একটা বাচ্চাকে কেপাবল করার পিছনে হচ্ছে সবাই যতটা কনসার্ন থাকে, তাকে মোরালি সাউন্ড করার পিছনে কিন্তু এতটা কেউ কনসার্ন থাকে না। কাজে সে কেপাবল হয়ে, সে কেপাবল একজন সেইন্টও হতে পারে, সে কেপাবল একজন মনস্টারও হতে পারে, যেটা আমরা সোসাইটিতে দেখি। কারণ তা না হলে যে সোসাইটিতে এত দুর্নীতি, এত অন্যায়, এগুলো কোত্থেকে আসে? সোসাইটির মানুষজনই তো আসলে করে। সো এই জায়গাটা আসলে হচ্ছে আমরা ইনাফ স্ট্রেস দেই না অনেক সময়, যে তাকে মোরালি সাউন্ড হতেই হবে। দুইটার মধ্যে যদি একটা হতে হয় তাহলে হচ্ছে ওইটাই আসলে যে বেশি করে হওয়া উচিত। সো এই জায়গাটা নিয়ে আপনার পার্সপেক্টিভ কি ভাইয়া? এখানে খুব চমৎকার একটা কোট মনে পড়লো আমার। লিলি টমলিন নামের এক কমেডিয়ান আছে, তো তার জোকের একটা পার্ট ছিল এটা, যে র্যাট রেসের সমস্যা হচ্ছে, রেসে তুমি যদি জিতো তুমি স্টিল একটা ইঁদুরি, ইউ আর স্টিল এ র্যাট। তো আপনি যদি র্যাট রেস চিন্তা করেন, র্যাট রেসের এন্ডে আপনি বিজয়ী একজন র্যাট, আপনি মানুষ হতে পারেন। মোরালের যে মোরালের প্রবলেম হচ্ছে প্যারেন্টের ভিতরেই তো মোরালিটি নেই। ছেলেবেলে যদি দেখে যে আমার প্যারেন্ট 2 লক্ষ 2.5 লক্ষ টাকা দিয়ে প্রশ্নপত্রটা কিনে এনে দিচ্ছে, বাবা এটা মুখস্থ করো, আপনি এর কাছ থেকে মানে মোরালিটি আপনি আশা কিভাবে করবেন? মোরালিটি আসবে না, সম্ভব না। আবার অনেকের একটা ধারণা আছে যে মোরালিটি, অবভিয়াসলি এটা হ্যান্ডস ডাউন স্বীকার করতে হবে যে ধর্ম শিক্ষার থেকে মোরালিটির একটা বড় অংশ আসে। শুধুমাত্র ধর্ম শিক্ষার থেকে পূর্ণাঙ্গ মোরালিটি আসে না, এটা প্র্যাকটিসের ব্যাপার। আমি গেলাম, একটা বই পড়লাম বা একজনের কাছে একটা ওয়াজ শুনলাম, আমার খুব ভালো লাগলো, কিন্তু আমি লাইফে প্র্যাকটিস করলাম না, তাহলে মোরালিটি দিয়ে আপনি কি করবেন? মানে প্র্যাকটিসের মধ্যে আনতে হবে, প্র্যাকটিসের মধ্যে মোরাল জিনিসটা আনতে হবে। ছেলে পেলে মিথ্যা কথা বলতে শেখে কখন? তারা জন্ম থেকে শিখে আসে না। ছেলে পেলে প্রথম মিথ্যা কথা বলতে শেখে তার বাপ মার কাছ থেকে। কিভাবে? তার একটা ললিপপ খেতে ইচ্ছা করেছে, তার একটা আইসক্রিম খেতে ইচ্ছা করেছে, বাসায় আছে, বাসায় গেলে দিব, কিংবা কালকে দিব। ছেলেপেলেকে এত গবেট মনে করার কোনো কারণ নাই। সে হয়তো তার এক্সপিরিয়েন্স নাই, সেই কারণে হয়তো সে ওই মুহূর্তে কিছুটা চিন্তা ভাবনা করছে, তার মাথায় স্টোর হয়ে আছে ব্যাক অফ দ্য মাইন্ড আনকনসিয়াসলি। প্যারেন্ট আমরা মিথ্যা কথা বলে বলে ছেলেপেলেকে মিথ্যা কথা বলতে শিখাই। দ্বিতীয়ত আর একটা মোরালের সমস্যা কি, ওরা খুব দ্রুত বুঝতে পারে যে কিছু কিছু জায়গায় সত্য কথা বললে বকা খাইতে হয়, মিথ্যা কথা বললে পার পাওয়া যায়। আমি বই পড়ছি, গল্পের বই, মা এসে বলল, এই তুমি কি পড়ছো? আমি উত্তর কি দিব? আমি যদি বলি গল্পের বই, তাহলে মা আমাকে বলবে। সত্য কথা বললে পানিশমেন্ট, মিথ্যা কথা যদি বলি, আমি তো স্কুলের বই পড়ছি, তাহলে আমার পানিশমেন্ট নেই। শুরু তো হচ্ছে এখান থেকে। তা সে যদি খুব শর্টকাট বুঝতে পারে যে মিথ্যা কথা বললে পানিশমেন্ট থেকে বাঁচা যায়, মিথ্যা কথা বললে বাপ মা আমার সাথে মিথ্যা কথা বলে আইসক্রিম মানে চকলেট আইসক্রিমের মতো একটা ছোটোখাটো বিষয় নিয়ে, সে বড় হয় তার তো মনে হয় যে মিথ্যা কথা তো বলাই যায়। এবং পরবর্তীতে আমরা আবার খুব সুন্দর সুন্দর লেভেলিং করি, হোয়াইট লাই ভার্সেস ব্ল্যাক লাই ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, লাই ইজ লাই, সেটা হোয়াইট আর ব্ল্যাক কি, ও বাচ্চা মানুষ, ও কি বোঝে? ও নেক্সট জেনারেশন। আপনি যেটা বলছেন সবসময় নেক্সট জেনারেশন আপডেটেড হয়, তো মানুষের যে বিবর্তনবাদও যদি চিন্তা করি, আপনার বাচ্চা কাচ্চা আপনার চাইতে বেটার ভার্সন হয়ে জন্মাইছে, এটা আপনাকে এটা স্বীকার করে নিতে হবে। আপনার এরকম মনে করার কোনো কারণ নয় ও কিছু বোঝে না, ও আপনার চাইতে বেশি বোঝে। আমরা বড় হয়ে দেখেছি হচ্ছে হলুদ রঙের ইলেকট্রিক লাইট, আমার বাবা মা হয়তো জন্মের পরে দেখেছে হ্যারিকেনের লাইট, আর আমার ছেলে পেলে জন্মের পর থেকে দেখে মোবাইলের স্ক্রিন। সো তার তো এনভায়রনমেন্ট কনটেক্সট অনেক উন্নত, তো তাদের সাথে মোরালিটি তো শুরু করতে হবে এইসব জায়গায়। হ্যাঁ, শুরু করতে হবে আসলে ঘর থেকে। প্যারেন্ট হতে হলে প্যারেন্টিং এর জন্য আপনার বাচ্চা কাচ্চার দিকে যত না নজর দেওয়া দরকার বা যতখানি নজর দেওয়ার দরকার, প্যারেন্টের নিজের দিকে নজর দেওয়া দরকার ততখানি, যে আমি কি করছি, আমার বিহেভিয়ার কি, আমি করছি তুই কিন্তু করবি না, এই কথা বলে কোনো কালে হয় না। মানে এটা তো আসলে এক ধরনের ভণ্ডামিও হবে, ভণ্ডামি হবে এবং মনে হবে যে এইটাই তো জিনিস, এটাই তো ব্যাপার। আরো একটা যেটা মুশকিল সেটা হচ্ছে কি, এটা আসলে ঠিক প্যারেন্টিং এর প্রবলেম না, এটা আমাদের
জাতিগতভাবে আরো চিন্তা করার বিষয়। আমরা গ্লোবালাইজেশন ইত্যাদি ইত্যাদি অনেক কিছুর সাথে আমরা আমাদের গড বানাই নিছি হচ্ছে টাকাকে। টাকা কামাও, যেভাবে করে পারো কামাও। এবং এই যে ভণ্ডামি শিখেছি না, এই ভণ্ডামিতে কি হয়, আমরা পাপ পথ থেকে বাঁচার সময়, মনে করেন একটা উদাহরণ দিই, খুব চমৎকার, মানে ছোট্ট উদাহরণ, কিন্তু মনে হয় আমার কাছে খুব চমৎকার মনে হচ্ছে উদাহরণটা। একজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হেঁটে যেতে যেতে দেখে একটা মানি ব্যাগ পড়ে আছে, এটা মোটা সোটা মনে হচ্ছে টাকা পয়সা আছে। সে মানি ব্যাগটা তুললো, তোলার পরে এদিক দেখলো ওদিক দেখলো কেউ দেখে কিনা, দেখার পরে সে দেখলো কেউ নাই, সে মানি ব্যাগটা পকেটে ভরে বাসায় নিয়ে আসছে। এখন বাসায় নিয়ে আসার পর তার পাপ বোধ, এই যে নিয়ে আসলাম এটা কি ঠিক হলো, এটা তো আমার ঠিক হয় নাই, তার রাতে ঘুম আসছে না। এর সাথে সাথে যে ভণ্ডামির এলিমেন্ট তখন আসে, তখন বলে না আল্লাহ নিশ্চয়ই এটা আমার জন্য আমার কপালে রেখেছিল, নাহলে কি ওই সময় ওই জায়গা দিয়ে আমি হেঁটে যেতাম আর আমার ওই সময় কি এটা নজরে পড়তো, তাহলে নিশ্চয়ই এটা আমার কপালে ছিল। জাস্টিফিকেশন এইখানেই ভণ্ডামিটা শুরু। ধর্মের ক্ষেত্রে বলেন, মোরাল ক্ষেত্রে বলেন, অনেক কিছু আছে জাতিগতভাবে আর একমত এটা বন্ধ করা দরকার, ঘুষ খাওয়া বন্ধ করা দরকার। কে বন্ধ করবে? সবাই বন্ধ করলে আমি বন্ধ করবো, কোনো কালে বন্ধ, আমি আগে বন্ধ করবো, আমি আগে বন্ধ করবো। আমি উন্নতি চাই, আমি চাই রাস্তায় একটা শৃঙ্খলা আসুক, বা আমি একটা লাইনে দাঁড়াবো ব্যাংকের, খুব দ্রুত সার্ভিস আমি যাতে পাই, কিন্তু আমি লাইনের পিছনে দাঁড়াবো না। কেউ একজন গিয়ে সুন্দর মতো লম্বা লাইনের পিছনে দাঁড়িয়ে সে একটা কাজ করে আসছে, অনেক সময় লেগেছে তার, সে একটা বোকা লোক, বোকার অর্ধ। আর একজন গিয়ে টাকা পয়সা দিয়ে লাইনের মাঝখান দিয়ে ঢুকে কাজ করে আসছে, তাকে আমরা বাহবা দিচ্ছি যে হ্যাঁ এই লোক অনেক বুদ্ধিমান, দেখো কত তাড়াতাড়ি করে আসছে। সোশ্যালি আমরা টাকাকে যখন গড মনে করা শুরু করেছি, সততা, মোরালিটি এগুলি জানলা দিয়ে বেরোয় চলে গেছে। আগের দিনে একটা ঘুষখোর, একটা সুদখোরের সাথে একজন মেয়ে বিয়ে দেয়া, একটা আত্মীয়তা করতে তাদের কিন্তু মানে আগে চিন্তা করত। এখন সরকারি চাকরি করে কিনা, করলে কোন পদে করে, কাস্টমসে আছে কিনা, কাস্টমসে ভালো জায়গায় আছে কিনা, এয়ারপোর্টে আছে না কোন পোর্টে আছে না ল্যান্ড পোর্টে আছে, এক্সট্রা ইনকাম কত, ছেলের বাড়ি গাড়ি আছে কিনা, বোঝাই যাচ্ছে একজন সরকারি কর্মকর্তা, তার চাকরির মেয়াদ 5 বছরও হয়নি, উনি একটি বাড়ি করে ফেলেছেন ইতিমধ্যে। সরকারি ইসে থেকে এটা সম্ভব? একজন কাস্টম অফিসার, আমরা এটা কিছুই মনে করছি না। কিন্তু যখন এই ঘুষের সমস্যার কারণে অনেক রকমের সমস্যা তৈরি হচ্ছে, তখন আমরা হ্যাঁ এত দুর্নীতি করলে কিভাবে করে হয়। দুর্নীতি আপনি যদি সুবিধাভোগী হন, তাহলে যদি আপনার মনে হয় না ঠিক আছে এর আগে একটু সাইডে রাখলেও চলে, আর যখন আপনার অসুবিধা হবে তখন আপনি খরগ্রস্ত হবেন, এইরকম ভণ্ডামি, মানে এই দ্বিচারিতার কারণেই তো এই প্রবলেম। দ্বিচারিতার কারণেই প্রবলেম। মানে জাতিগতভাবে আমাদের আসলে যেটা বোঝা দরকার, আমরা যদি নিজের ভালো চাই তাহলে আমাদের সব দিক থেকে ভালো চাইতে হবে। আমি চাই সবকিছু নিয়মে আসুক, কিন্তু নিয়মটা আমি নিজের চেঞ্জ করতে আমার ভালো লাগছে না। আমার একটা বদ অভ্যাস আছে, এই আমার বদ অভ্যাসের মতো থাক, কিন্তু সিস্টেমটা পরিবর্তন হবে না। আপনি ইউ আর দ্য পার্ট অফ দ্য সিস্টেম। আপনি ওই বড় একটা মেকানিজম আর আপনি একটা ইম্পর্টেন্ট কগ, আপনাকেও চেঞ্জ করতে হবে। আপনি যখন চেঞ্জ করা শুরু করবেন, আপনার পাশের লোকটা দেখবে যাচ্ছে ইনি তো চেঞ্জ হচ্ছে, ওনার তো ঠিক আছে, তাইলে ওনার সাথে আমিও একটু হই। এইভাবে করে যখন আস্তে আস্তে চেঞ্জ করলে তখন গিয়ে সম্ভব, আদারওয়াইজ এটা সম্ভব না। আমরা সারা জীবন ওই খালি ওইটাই বলতে থাকবো যে এই জাতির কিছু হবে না, এই জাতির হবে না করেও তো কত কিছু করে ফেলেছি, তাই না? কি ধরনের প্রতিকূলতা আপনি শুধু চিন্তা করেন যে ইনফ্রাস্ট্রাকচার এখানে কিছু নাই। এক একটা আইটি ইন্ডাস্ট্রি বলেন, এক একটা যে কোনো ইন্ডাস্ট্রি, খালি আইটি না, যেই রকমের প্রতিকূলতা, নানা রকমের প্রতিকূলতা, এই প্রতিকূলতার ভেতর দিয়ে যে আমরা সাইন করে বের হয়ে পজিটিভ প্রবৃত্তিতে আছি। এখন তো সরকাররা যেই সময় দেখে সেই তালি বাজায় যে আমি কাজ তো করেছে লোকেরা, এইটার যদি ইনফ্রাস্ট্রাকচার থাকতো, তো যে লোকে বলে আমরা সিঙ্গাপুর হব, হ্যান হব, ত্যান হব, আমাদের সিঙ্গাপুর হওয়ার দরকার ছিল না। সিঙ্গাপুরই বলতো যে আমার বাংলাদেশ হইতে হবে। সম্ভব, সিস্টেম নাই। কেন নাই? কারণ হচ্ছে আমাদের এইসব উল্টাপাল্টা চিন্তা ভাবনা। আমাদের যদি পরিবর্তন করতে হয়, এটা আকাশ থেকে কেউ একজন এসে আমার পরিবর্তন করে দিবে না। আমাদের পরিবর্তন আমাদের কি করতে হবে, এবং আমরা যে বসে থাকি, মানে এটাও একটা ডিটেল অ্যানালাইসিসে বলতে গেলে অনেক সময় লাগবে, যে কালচারাল ইম্প্যাক্ট কি আমাদের সাইকোলজির উপরে। আমাদের এইখানকার বা ইসের যেটা হয় সেটা হচ্ছে সব সিনেমার একটা ইম্প্যাক্ট থাকে, মানে গল্প না, সিনেমার ইম্প্যাক্ট থাকে। সিনেমার ইম্প্যাক্ট হচ্ছে কি,
অনেকগুলো ভিলেন অনেক রকমের একটা সমস্যা তৈরি করেছে। হঠাৎ করে একজন হিরো কোনো এক সময় আসবে, সব লোক বসে আছে কবে হিরো আসবে, কবে হিরো আসবে, হিরো এসে সব পিটিয়ে পাঠিয়ে ঠিক করবে, লাস্টে পুলিশ এসে ধরে নিয়ে যাবে। লাস্টে পুলিশ এসে ধরে নিয়ে যাক বা ভিলেন মরে যাক বা হোয়াট এভার দ্য থিং ইজ, একজন ভিলেন আসবে, একজন হিরো কোনো এক সময় আসবেন। এই যে আমাদের সাবকনসিয়াসে এই জিনিসটা যে হিট করে, তখন আমি আমার রেসপন্সিবিলিটি নিতে পারি না, আমি আর হিরো হয়ে উঠতে পারি না। আমরা সবাই আশা করে কোনো এক সময় হয়তো একটা কিছু হবে, হলে তখন একটা কিছু হবে। ভিকটিম মেন্টালিটি নিয়ে চলি তখন, আমরা ভিকটিম মেন্টালিটি নিয়ে চলি, এবং এটা শিক্ষিত লোকের ভিতরে তুলনামূলকভাবে বেশি। আপনি একটা অশিক্ষিত লোকের যান, যার কোনো উপায় নাই, সে কোনো না কোনোভাবে কিছু না কিছু জোগাড় যন্ত্র করবেই, তার সার্ভাইভালের ইস্যু ওই জায়গাতে। আর আমাদের যদি সার্ভাইভালের ইস্যু নাই, তখন আমরা বসে থাকি, হ্যাঁ এই দেশের আর কিছু হবে না, হ্যাঁ বিদেশ চলে যাই, হ্যাঁ পোলাপানকে বুদ্ধি দেয় এইখানে কিছু হবে না, বিদেশ চলে যাওয়া, ইনফ্রাস্ট্রাকচার ভালো নাই, এই নাই সেই নাই, নানা রকমের নাই। আমাদের দেশ বাইরের লোক এসে ভালো করে দিবে কেন? আমাদের দেশ, আমাদের সিস্টেম, আমাদের মানুষ, আমাদের ইকোনমি, সব কিছু আমাদের ভালো করতে হলে আমাদের করতে হবে। খারাপ করেছে কারা? আমরা। আরো একটা যেটা ভিকটিম মেন্টালিটির আরো একটা বড় উদাহরণ, সব জায়গায় আমরা ষড়যন্ত্র দত্ত খুঁজি। তাই এতই যদি তুমি জানো ষড়যন্ত্র, তো তুমি সবসময় খালি ষড়যন্ত্র তো বুঝতে পারছো, ষড়যন্ত্র তো এই মানে ষড়যন্ত্র থেকে কিভাবে বাইর হইতে হয়, এটার থেকে কিভাবে বেঁচে থাকতে হয়, ওইটাতে এফোর্ট দাও, এটা প্রবলেম সলভ করো। তুমি রেসপন্সিবিলিটি নিতে হবে। রেসপন্সিবিলিটি না নিয়ে আমরা যদি শুধু এই স্কেপিস্টের মতো অমুকের ষড়যন্ত্র তমুকের ষড়যন্ত্রের কারণে আমার জাতি অনেক মহান ছিল, ও ষড়যন্ত্রের কারণে আমরা উঠতে পারলাম না, এটা বোগাস কথা। আপনাকে ফুল মি ওয়ান্স, ইটস নট মাই ফল্ট, ফুল মি টুয়াইস, ইটস মাই ফল্ট। সেকেন্ডবার আপনাকে বোকা বানাচ্ছে কি হবে? আপনার বিরুদ্ধে আপনি যদি জানেন এত তো ষড়যন্ত্র হয়, আপনি এক পচা মাছালার কাছে গেছেন, সে আপনাকে একদিন পচা মাছ দিয়েছে, সেকেন্ড দিন কি আপনার কাছে যাবেন? অথবা গেলেও তো এখন আমার সতর্ক থাকতে হবে, আমি এবার নিজে দেখে নিব, বেছে নিব, কমন সেন্স। কিন্তু আপনি বরাবর পচা মাছ কিনে এনে বারবার করে বলবেন যে না মাছওয়ালা ঠকাচ্ছে, মাছওয়ালার সমস্যা, আমার কোনো সমস্যা নাই, তাহলে তো প্রবলেম সলভ হবে না। সো যাই হোক, অনেক দিকে কথাবার্তা যাচ্ছে। মূল যে বিষয় সেটা হচ্ছে জাতি হিসাবে আমাদের সম্ভাবনা অসম্ভব সম্ভাবনা। বিশেষ করে একটা ক্রাইসিস ম্যানেজ কিভাবে করে করতে হয়, ক্রাইসিস মোমেন্টে এসে যে আমরা গালে হাত দিয়ে বসে না থেকে কেউ না কিছু না কিছু করার চেষ্টা করি, এটা আমাদের বিশাল বড় একটা অ্যাসেট। এই দেশের ছেলেপেলের জানি না আমরা মাছ বেশি খাই দেখি না কি কারণে, আমাদের অনেকের চাইতে লজিক্যাল অ্যানালাইসিসের ক্ষমতা বেশি। যেই জায়গাতে আমরা পিছিয়ে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের পার্সিভারেন্স কম। আমরা একটা জিনিসের পিছনে লেগে থাকতে পারি না। আমার সকালবেলা মনে হয় আমি কবি হব, বিকালবেলা মনে হয় আমি ক্রিকেটার হব, পরের দিন সকালবেলা আস্তে আস্তে মনে হয় যে না, আমার মনে একটা গুড়ের দোকান দিলে ভালো, আমি খালি গুড় খাবো সারাদিন। লেগে থাকতে পারি না। একটা কিছু শুরু করলে সেখানে লেগে থাকতে হবে, শেষ দেখতে হবে। কিভাবে শেষ দেখতে হবে? এখানে আবার একটা কথা আছে। আপনি যদি মনে করেন যে আপনার গরু দিয়ে আপনি ডিম পাড়াবেন এবং আপনি শেষ পর্যন্ত লেগে থাকবেন, এটাতে কোনোদিন হবে না, কারণ গরু ডিম দিবে না। ডিম পাইতে হলে মুরগির কাছে, হাঁসের কাছে যাইতে হবে। সো আপনি যদি ইডিয়েটের মতো ওইভাবে আবার স্টাবনের মতো থাকেন, তাহলে আবার একটা ইডিট জিনিস। আপনার একবার ট্রাই করেছেন, দুইবার ট্রাই করেছেন, থার্ডবার আপনাকে ডিফারেন্ট কিছু ট্রাই করতে হবে বা মেনে নিতে হবে যে এটা এইভাবে করে হয় না, নেক্সট ট্রাই সামথিং এলস। কিছু লোক আছে একইভাবে বারবার করতে থাকে আর বলে আমি লেগে আছি। এটা আসলে লেগে থাকা না, এটা হচ্ছে উনি কমফোর্ট জোনের থেকে বের হবেন। এটা হচ্ছে সমস্যা, এক্সপ্লোরেটরি মাইন্ড নাই, এটা একটা বিষয়। এবং যদি আমরা লেগে থাকতে পারি, এবং আমরা তো মনে হয় ওই যে একটা কথা বলে না, পাগলও নিজের ভালো বোঝে, আমরা এখনো কেন পাগলের লেভেল পর্যন্ত উঠতে পারলাম না? এটা একটা বড় কোয়েশ্চেন। নিজেদের ভালো আমরা কেন বুঝতে পারলাম না? আমরা যদি নিজেদের ভালো বুঝি, আমরা যদি বুঝি যে না সবাই মিলে এগিয়ে এসে সিস্টেমটাকে ঠিক করলেই হবে, আমরা যদি সবাই মিলে চিন্তা করি যে না আমি একা একা খাবো, একা একা খেয়ে আমি শান্তিতে থাকতে পারবো না, এটা সম্ভব না। সিম্পল একটা অ্যানালজি আমি আপনাকে দিই, এই অ্যানালজি আমি মানে প্রায় অনেককেই দিই। আপনার মনে করেন 32 পাটি দাঁত থাকে একটা লোকে, তো 32 পাটি দাঁতের মধ্যে 31 পাটি দাঁত খুব ভালো, কোনো সমস্যা নাই, এক পাটি দাঁতে ব্যথা, তো লোকটা কি ভালো থাকবে? 32 পাটি দাঁতের ভেতরে 32 পাটি নিয়ে আপনাকে ভালো থাকতে হবে, বাকিরা ভালো থাকবে আর এক পাটি ভালো থাকবে না,
তাহলে আপনি নিজে সুস্থ থাকতে পারবেন না। তো আপনাকে যদি সুস্থ থাকতে হয় সবাইকে নিয়ে সুস্থ থাকতে হবে। ফলে ওই যে ঘুষ, আমি অনেক টাকা কামালাম, কামানোর পরে টাকাটা কোথায় রাখবো এই চিন্তা আমার রাত্রেবেলা ঘুম আসে না। লাকি আমাদের আশেপাশে তখন দেখতে পাচ্ছি অনেকেই অনেক টাকা পয়সা যারা করেছেন তারা এখন কি অবস্থায় আছেন, ওরা কি শান্তিতে আছেন? শান্তিতে নাই। সো মরার পরেও সোনা দিয়ে আমার কবর আমি বাধাই করলাম, কিন্তু জীবন একটা কাটালাম হচ্ছে খুব অশান্তিতে, এটার কোনো, আমার কাছে অন্তত পক্ষে এটার কোনো ভ্যালু নাই। ভ্যালু হচ্ছে জীবন আমি যদি খুব আনন্দে কাটাই আর মারা যাওয়ার সময় যদি আনমার্ক গ্রেভেও আমি আমার কবর হয়, আমার সমস্যা নেই। জীবনের আনন্দ আমি পেলাম কিনা? আমার জীবনের আনন্দ পেতে হলে আমার আশেপাশের লোকেরকে ভালো থাকলে আমি জীবনের আনন্দ পাবো। আমি জীবনের আনন্দ পেতে হলে আমি মানে খুব একটা মানে আমি একা একা থাকবো, স্বার্থপরের মতো থাকবো, আমি খুব ভালো থাকবো, এটা সম্ভব না। একটা সমাজ মানুষের অর্গান মতো, শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ থাকে, সবাইকে নিয়ে ভালো থাকতে হবে। আমাদের যদি মন মানসিকতা ওইরকম জায়গায় যায় বা আমরা যদি ওই চিন্তা ভাবনাতে আনতে পারি, তাহলেই হচ্ছে কি আমাদের যে সম্ভাবনা, আমাদের কারোর সাথে কোথাও কম্পিট করার দরকার নেই, আমরা নিজেদের সাথে নিজেরা কম্পিট করেই আগাতে পারি। আমাকে সিঙ্গাপুরের মতো হতে হবে দরকার নাই। এই বছর আমার এই ছিল, আগামী বছর আমার হচ্ছে আমি 5% ইনক্রিমেন্টে আমি এই জিনিসটা 5% কমাবো, ট্রাফিক জ্যাম 5% কমাবো, শিক্ষার যে মান 5% বাড়াবো। এইভাবে করে গেলেই আপনি 10 বছর মানে 10 বছরেই দেখেন না বাংলাদেশের অবস্থা হয়ে যায়। তো এখানে হচ্ছে কি বিষয়, আমাদের আসলে যে জিনিসগুলো করা দরকার সেটা হচ্ছে আমাদের আসলে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা দরকার, নিজেদের রেসপন্সিবিলিটি নেওয়া দরকার এবং নিজের দিকে আসলে একটু নজর দেওয়া দরকার যে আমাদের আচরণ আসলে কেমন। আমরা অন্যের কাছ থেকে খুব মোরাল বিহেভ আশা করি, আমি মোরাল কিনা, আমার বিহেভ মোরালিটি বা আমার বিহেভে অনেস্টি আছে কিনা, আমি অনেস্টলি কাজগুলো করতে পারছি কিনা। অনেক সময় এই কোশ্চেনগুলো আমরা করতে ভয় পাই, কারণ আমরা জানি যে এটার অ্যান্সার না, ওই ইয়ে খুললে কি হবে না, এটাকে ইগনোর করলে আরো বেশি সমস্যা। একদিনে আমাদের এতদিনের যে অভ্যাস আমরা একদিনে পরিবর্তন করতে পারবো না, কিন্তু পরিবর্তন হওয়ার চেষ্টাটা থাকতে হবে, ধীরে ধীরে পরিবর্তন হবে। হয়তো 1 জেনারেশনে হবে না, হয়তো 2 জেনারেশন লাগবে, কিন্তু চেষ্টাটা থাকতে হবে। যদি চেষ্টা করা শুরু করি তাহলে আর কি আমাদের এখন আমরা যেসব সমস্যা মনে করি এগুলো আমাদের অ্যাসেট হতে পারে। ভাইয়া অনেক কিছু নিয়েই তো আলোচনা হলো, মোটামুটি আমরা আমাদের এপিসোডের যে অ্যালোকেটেড টাইম থাকে ওইটা আমরা হচ্ছে অলরেডি পার করে ফেলছি। তাও ভাই আমি আপনার কাছ থেকে আরও 2টা জিনিস জানতে চাইবো। সেটা হচ্ছে আমাদের স্টুডেন্টরা যারা আছে এবং ইয়াং প্রফেশনালসরা যারা আছে, যারা হয়তো আর্লি ক্যারিয়ারে আছে এখন, সো এরাই তো আসলে হচ্ছে মানে মোস্ট প্রোডাক্টিভ টাইমটা হচ্ছে তার জীবনে এখন কাটাচ্ছে এখনকার ইয়ে অনুযায়ী। সো এরপর তারা ক্যারিয়ারে যাবে, আর অনেক হয়তো কন্ট্রিবিউট করবে সোসাইটিতে, তার নিজের ফ্যামিলিতে অনেক কিছু করবে। সো এখন তাদের হচ্ছে নিজেকে গড়ে তোলার সময়। সো এই সময়টায় যদি আপনি এরকমভাবে বলেন যে 2টা জিনিস যেটা হচ্ছে মাস্ট করা উচিত, আর 2টা জিনিস যেটা হচ্ছে একদম কোনোভাবেই করা যাবে না যাবে না যাবে না। এখানে যে মুশকিলটা সেটা হচ্ছে যে আমার জীবনের উপলব্ধি হচ্ছে আমার জীবনের এক্সপিরিয়েন্স এবং আমি যা লেখাপড়া করছি তার উপরে। সো এটার সাথে অনেকে হয়তো একমত হতে পারেন, আবার অনেকে দ্বিমত পোষণ করতে পারেন। সাকসেসফুল হতে হলে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদের এই মুহূর্তে 3টা জিনিস দরকার, 2টো জিনিস না। একটা হচ্ছে আমার সৎ থাকতে হবে, সততা। একটা হচ্ছে দক্ষতা অর্জন করতে হবে। 3 নম্বর একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে বিনয় থাকতে হবে। আমরা যদি হাম্বল না হই, আমরা যদি বিনয় না হই, আমার ভেতরে যদি আমি অনেক স্কিলফুল হলাম কিন্তু আমার ভেতরে অহংকার চলে আসলো, দেখেছো আমি কিন্তু অনেক বড় কিছু করে ফেলেছি, তাহলে কিন্তু অনেক দরজা বন্ধ হয়ে যাবে। বিনয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষকের সাথে বিনীত থাকলেও অনেক কিছু জানা যায়। এই 3টা জিনিস যদি হয় এবং যদি স্কিলের কথা যদি বলেন, তাহলে স্কিলের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 2টো বিষয়, একটা হচ্ছে প্রবলেম সলভিং মাইন্ডসেট থাকা। একটা প্রবলেম দেখলে যাতে আপনার কি মনে হচ্ছে যে এই প্রবলেমটা কিভাবে সলভ করা যেতে পারে, বা একটা এক্সিস্টিং সমাধান আছে সেটাকে আরো ভালোভাবে কিভাবে করে করা যায়, এইরকম যদি আপনার মাথায় চিন্তা থাকে সবসময়, ব্যাক অফ দ্য মাইন্ড যদি এটা ডেভেলপ করতে পারেন, প্লাস যদি একটু লেগে থাকতে পারেন, সাকসেসের জন্য এর চেয়ে বেশি কিছু প্রয়োজন নাই। এবং এটা শুধুমাত্র ক্যারিয়ার না, সব জায়গাতে পর্যবেক্ষণ শক্তি যদি আপনার থাকে, যদি পর্যবেক্ষণ করতে পারেন যে আরেকজন কি করেছে, কিভাবে করেছে, এর চাইতে বেটার কিভাবে করা যায়, একটু চিন্তা করুন। সবসময় আপনি করতেই হবে তা না,
আমি একটু চিন্তা করলে, একটু ওয়ান্ডার করলে, আচ্ছা এটা করলে কি হতে পারে, ওটা করতে পারলে কি হতে পারে, এতে যেটা হবে নিউরাল একটা প্যাটার্ন তৈরি হবে, নেটওয়ার্ক তৈরি হবে। তখন যেটা হবে ধীরে ধীরে এই প্রবলেম সলভিং এর জিনিসটা খুব বাড়বে। আচ্ছা, আপনি যেটা বললেন যে দুটো জিনিস যেটা আসলে একেবারেই করা যাবে না, দুটো জিনিসের ভেতরে আসলে সব কথা এত করে বলেছি সবই চলে এসছে এর ভেতরে। এক জায়গায় হচ্ছে যে মোরাল কম্প্রোমাইজ না করা কোনো জায়গাতে। আজকে হয়তো আপনার সাময়িক কোনো জায়গাতে হয়তো কিছুটা ক্ষতি হতে পারে, কিন্তু আপনি যদি মোরালি স্ট্রং থাকেন, ডাউন দ্য লাইন ফ্রম ইউর লাইফ আপনি কোনো না কোনো ভাবে এটার পুরস্কার আপনি পাবেন। সো মোরাল যে ইসের ব্যাপারটা, মোরালিটির যে এইটা একেবারেই কম্প্রোমাইজ করা যাবে না, এইটা কোনোভাবেই করা যাবে না। আর এই মনে করছে এখন আরেকটা কি করা যাবে না, এটা চিন্তা করে বলতে হবে। না, কোনো অসুবিধা নেই ভাইয়া, মানে আমরা হয়তো আলোচনা করেছি এর মধ্যে অনেক কিছুই, তারপরে হচ্ছে একটা বাড়তি এমফাসিস দেওয়ার জন্য হচ্ছে এখন আবার কথাটা তোলা, যে আমরা আজকের অনুষ্ঠান থেকে তাহলে শেষ করার সময় কি মাথায় নিয়ে বের হব। সো আশা করব যারা আজকে এই আলোচনাটা দেখলেন তারা হচ্ছে এখান থেকে নিজের মতো করে অনেক কিছু নিতে পারবেন, এবং যদি মনে হয় যে এর মধ্যে কোনো একটা কিছু আপনার লাইফের সাথে কানেক্ট করতে পেরেছি আমরা, বা কানেক্টিং কোনো পয়েন্ট মনে হয়েছে, বা অ্যাপ্রিসিয়েশন যদি করতে চান যে হ্যাঁ এই পয়েন্টটা হচ্ছে ভালো লেগেছে বা মনে লেগেছে, সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আর যদি ভাইয়ার কাছে হচ্ছে বিশেষ কোনো কোয়ারিও থাকে, বা যদি কোনো হচ্ছে প্রশ্নও থাকে, সেরকম কিছু থাকলেও আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। তো দর্শককে তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে টাইমটা কাটানোর জন্য। ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আজকে এসছেন আমাদের সাথে এই সময়টা কাটিয়েছেন, এবং আমি নিজে থরলি অনেক এনজয় করেছি এই আলোচনাগুলো। কারণ অনেক কিছু মনে হয়েছে আমরা সবসময় হচ্ছে শুধু মানে পড়াশোনা নিয়ে থাকি, তো সো এর বাইরে এসে আসলে অনেক কথাগুলো বলা হয় না, বা এই কথাগুলো আসলে উত্থাপন করাই হয় না। সো উত্থাপন করলে দেখা যায় যে হ্যাঁ আমার মনেও অনেকগুলো কথা আছে, আপনার মনেও অনেকগুলো কথা আছে, সো এই কথাগুলো বাইরে আসাটা দরকার। সো অনেক ধন্যবাদ ভাই আপনাকে আজকে সময়টা দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা যে এখানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আমার কিছু কথাবার্তা বলবারও কিছু সুযোগ হয়েছে। আপনি যেটা বললেন এটা আসলে যথার্থ, আসলে এই বিষয়ে আমাদের আসলে আলাপ আলোচনা আরও হওয়া উচিত। ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ দর্শক আপনাদেরকেও। ইনশাল্লাহ পরবর্তী পর্বে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।